আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা অনেক ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সৃষ্টিকর্তা অনেক করুণাময়, অনেক দয়াময়। প্রতিটা মানুষকে উনি খুবই আশা এবং খুবই সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত নাম দিয়েছেন। বাট তার ভিতরে উনি একটা স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যেটা অন্য প্রাণীদের ভিতরে হয়তো উনি সেরকম দেননি। এবং আমাদেরকে আমাদের স্বাধীনতার ভিতরে আমরা যেন ভালো মন্দ ন্যায় নীতি এই জিনিসগুলো বেছে নিতে পারি। আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। এবং সৃষ্টিকর্তা দেওয়ার পরেও আমরা যখন পরিবারে আসি, আমরা নিরীহ প্রাণী, নিঃস্ব একটা প্রাণী, আমরা ব্ল্যাঙ্ক হার্ট ডিস্কে আমাদের বাবা মা বা পরিবারে ল্যান্ড করি। এবং বাবা মা বা আশেপাশের যে মানুষগুলো আমাদেরকে আস্তে আস্তে বড় করে তুলেন, সেই পরিবেশ থেকে সেই জ্ঞান এবং সেই ইনফরমেশন গুলো আমাদের ব্রেনে ইনস্টল হয়। আমরা সে জায়গা থেকে রেসপন্স শিখি, ভাষা শিখি, ল্যাঙ্গুয়েজ শিখি। এবং সেখান থেকে আমার পার্সোনালিটি, আমার থিঙ্কিং প্রসেস, আমার ল্যাঙ্গুয়েজ, আমার রেসপন্স সবকিছু তৈরি হয়। আমরা বাবাকে চিনি, মাকে চিনি, আমাদের আত্মীয় স্বজনকে চিনি, পরিবেশকে চিনি, সোসাইটিকে চিনি, আমাদের কমিউনিকেশন তৈরি হয়। তো বাবা মা হিসাবে আমরা কি শিখাচ্ছি আমাদের সন্তানকে? আমরা কি সচেতন? আমরা বোকামি করছি না তো? বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের প্রতিদিনের এই আড্ডায় আমরা এই গল্পগুলো করে থাকি। আমরা চাই প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। এবং আমি আপনি সবাই মিলে এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য আমার আমার অনেক দায়িত্ব রয়েছে। আমরা এটাকে বলি ইউনিভার্সাল রেসপন্সিবিলিটি। আমরা বলে থাকি পৃথিবীর সমস্ত সন্তানই আসলে আমাদের সন্তান, এবং আমার সন্তানও পৃথিবীর সমস্ত মানুষেরই সন্তান। আমরা একে অপরে কানেক্টেড। এই ইউনিভার্সের প্রতিটা জিনিসের সাথে আমরা কানেক্টেড। সো আমাদের প্রত্যেকের কাজকর্ম ইউনিভার্স প্রভাবিত হয়, এবং ইউনিভার্সের অনেক কিছুই আমাদের দ্বারা আমরাও প্রভাবিত হই। সো সেই কারণেই আমাদেরকে খুবই সতর্কতার সাথে আমাদের জীবন আচরণ করতে হবে। স্পেশালি আমাদের সন্তানদের সাথে আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের পারিবারিক যে নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন, নীতি নির্ধারণ, সেই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতেই হবে যদি আমরা সুন্দর পৃথিবী চাই। এবং কেন আজকে এত অস্থিরতা আমাদের মতো দেশে, মানুষের ভিতরে কেন এত বেশি আহ তীব্র আকাঙ্ক্ষা টু বি মোর ম্যাটেরিয়ালিস্টিক? বস্তুতে কেন এত আমরা আকর্ষিত? আমাদের জীবনের বোধ কেন এত দুর্বল? রিয়েল সেন্সরে কেন আমরা বোকামি করি? আমরা প্রত্যেকেই অনেক বোকার মতো অনেক কিছু নিয়ে কাজ করি। আমরা বস্তুগত জীবনের সাথে, বস্তুগত জিনিসের সাথে আমাদের একটা স্বর্গীয় জীবনকে এত শক্তপোক্ত ভাবে বেঁধে ফেলেছি, আমরা বেরিয়ে আসতে পারছি না। আমরা রিয়েল জায়গা থেকে আমাদের সন্তানকে জীবনের পূর্ণ দর্শন দিতে পারছি না। আমরা সন্তানের রিয়েল হ্যাপিনেসের সাথে নীতির সম্পর্ক কি, নীতির সাথে হ্যাপিনেসের কানেকশন কি, সেটা আমরা সন্তানকে বা আমাদের পরিবারকে বোঝাইতে পারছি না। সেই কারণে আমাদের এই আড্ডাগুলো করে থাকি বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামে। প্রতিটা সন্তান আমরা মনে করি বলবে আমার সন্তানকে আমাকে হিরো মনে করবে, কিন্তু আমি বাবা হিসাবে আমার যে অ্যাকশন, বিহেভিয়ার, চিন্তা এবং যে আচরণ আমরা পরিবারে করছি, আমার অফিসে করছি, কমিউনিটিতে করছি, আমার সন্তান কি সত্যি আমাকে গর্ব করে হিরো বলবে? এই প্রশ্ন কিন্তু আমরা অনেক সময় নিজেকে করছি না। সেই গল্প, সেই আড্ডাগুলো আমরা করে থাকি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এনকারেজমেন্ট, কমেন্ট, প্রশ্নের মাধ্যমে আমাদের আলোচনাগুলো প্রতিনিয়ত এগিয়ে যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গল্প শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন একজন বড় মনের, বড় মাপের মানুষ, যিনি সব সময় প্রাণবন্ত থাকেন, সবসময় ফ্রেশ থাকেন। আমরা তার গল্প শুনবো এবং তার যে আলোকপাত, তার যে জীবনের আলো, সেখান থেকে আমরা আলোকিত হব। আমরা চলুন তার সঙ্গে যুক্ত হয়ে। আমাদের সাথে আছেন ইন্তাজ আলী ভাই, এবং আমাদের সাথে আরেকজন যুক্ত হওয়ার কথা আছেন, তিনি চেষ্টা করছেন কানেক্ট করার। তিনি কানেক্ট করলে তার গল্প আমরা শুনবো। চলুন আমরা ইন্তাজ আলী ভাইয়ের সাথে যুক্ত হয়ে নেই। আসসালামু আলাইকুম ইন্তাজ আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি অনেক ভালো আছেন, এবং আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদেরকে অনেক সময় দিচ্ছেন। আপনার এই মূল্যবান সময়, আপনার এই জীবনের আলোতে আমরা আলোকিত হতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন কাহার ভাই। উনি বলেছেন আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম কাহার ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন নুরুন নবীন। নবীন, চমৎকার নবীন। প্রতিদিন আপনাদের এই সংযোগ, আপনাদের এই প্রশংসা, আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা ধন্য। চলুন আমরা কথা শুরু করি ইন্তাজ আলী ভাইয়ের সাথে। ইন্তাজ আলী ভাই বর্তমান প্রেক্ষাপটে
বাবারা কোন কোন ক্ষেত্রে আসলে বোকামি করছে বলে আপনি মনে করেন, যদি আপনি একটু আলোকপাত করেন বিষয়গুলো। ধন্যবাদ ভাইয়া, সুন্দর প্রশ্ন করার জন্য। আহ, বাবারা দেখা যাচ্ছে প্রথম থেকেই ছোট ছোট যখন একটা শিশু হাঁটি হাঁটি পা পা করে, ঠিক সেই সময় থেকেই টেক কেয়ার করা প্রয়োজন। যেমন বাবাদের হচ্ছে বোকামি হচ্ছে যখন ওই শিশুটি বড় হচ্ছে, তখন আস্তে আস্তে তাকে নার্সিং করতে হবে, তাকে বুঝতে হবে, জানতে হবে, এবং ওই সন্তানটার কি প্রয়োজন, কি নিড, সেটাও বাবাকে বুঝতে হবে। এবং বাবাদের অনেক ল্যাকিং হচ্ছে, যেমন বাবাদের হচ্ছে সন্তানদের সময় দিচ্ছে না, সন্তানদের সময় দিচ্ছে কম। তারপর হচ্ছে ওই কাজের ফাঁকে দেখা যাচ্ছে ব্যস্ততা থাকছে বেশি। তো আরো পারিপার্শ্বিক বিষয় মনে হয় যে বাবাদেরই মূলত অনেক ল্যাকিং আছে। এর জন্যই হচ্ছে বাবারা সাধারণত বোকা হয়ে থাকে। বাবারা থ্যাংক যদি ইউ, থ্যাংক ইউ সঠিক। ভেরি মাচ। থ্যাংক ইউ ধন্যবাদ। ইন্তেজার আলী ভাই, আমরা আবারও আসবো, আমাদের সাথে আসছেন আজকে আমাদের জ্যোৎস্না আলো আপু। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, চমৎকার আপনার যুক্ত হওয়ার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে আলোকপাত করতে চান, জ্যোৎস্না আলো আপু নিশ্চয়ই আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের সাথে যুক্ত থাকুন, শুনতে থাকি আমরা ইন্তেজ আলী ভাইয়ের চমৎকার আলোকপাত। জি ইন্তেজ আলী ভাই, আপনি যেটা বলছিলেন যে বাবারা আসলে সময় দেয় না, এবং এই জায়গাতে বাবারা বা যেটা বলেন যে তারা তো আসলে সন্তানের জন্যই কিন্তু টাকা ইনকাম করছেন, এবং বাবার সময় তিনি অফিসে দিচ্ছেন, ব্যবসায় দিচ্ছেন, বাইরে দিচ্ছেন টাকা ইনকাম করার জন্য বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, যেটা আসলে সন্তানের জন্যই করছেন। বাবারা এটাকে এই বলে ডিফেন্ড করেন, এটা এখানেও কি বাবারা বোকামি করছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আহ, এখানে অবশ্যই কিছু গ্যাপ আছে, কারণ ইনকাম তো করতে হবে, এবং দেখা যাচ্ছে সন্তানের জন্য করছে, পরিবারের জন্য করছে, তারপরেও কিন্তু তার কিন্তু এক্সট্রা একটা দায়িত্ব থেকেই থাকে আমার মনে হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা বাবা যদি সন্তানের ক্ষেত্রে সঠিক নার্সিং থাকে, টেক কেয়ার থাকে, মনিটরিং থাকে, অবশ্যই সেই সন্তানটা ধীরে ধীরে যখন যত বড় হবে, তার বুদ্ধি, তার মেধা, তার মননশীল সবকিছুই আস্তে আস্তে বিকশিত হবে। এর জন্য থ্যাংক ইউ। ইনকাম করবে। ধন্যবাদ। জি, কিন্তু মানে কিভাবে উনি প্ল্যানিং করবে, কিভাবে অফিসে সময় দিবে, কিভাবে বাচ্চাকে সময় দিবে, কিভাবে প্ল্যানিংটা করা যেতে পারে, কোন বয়সে বেশি সময় দেওয়া প্রয়োজন, কোন বয়সে কম সময় দেওয়া প্রয়োজন, কিরকম সময় দেওয়া প্রয়োজন, সময় সন্তানের সাথে দিলে বাসায় থাকলে কি সময় দেওয়া হয় কিনা, এই বিষয়গুলো যদি আপনি একটু আলোকপাত করেন ইন্তেজালি। ধন্যবাদ ভাইয়া। শোন, তার কর্মের তো প্রয়োজন আছে, এবং এছাড়া তো সে প্রতিটা মুহূর্তে তো সে কর্ম করে না, একটা নির্দিষ্ট সময় পর সে তো বাসাতেই আসে। বাসাতে আসার পরে দেখা যাচ্ছে ফ্যামিলি সবার সাথে সময় দিল, সবার সাথে কমিউনিকেশন করলো, যে কি কি বিষয়ে কি করা যায়, কি করলে ভালো হয়। দেখা যাচ্ছে দুজনেরই পরামর্শের প্রয়োজন আছে, আব্বু আম্মু দুজনেরই পরামর্শের প্রয়োজন আছে, যে না, আমাদের এই কাজটা করলে সন্তানের মঙ্গল হবে। তারপরে দেখছে পরিবারের তো হচ্ছে বাবারা তো পরিশ্রম করে, বা সন্তান সংসারের দেখভালের জন্যই তো ইনকাম সোর্সটা করে। তারপরে একটা বিষয় থাকে সামাজিকতা, যেটা যে বাবার তো অনেক দায়িত্ব থেকেই থাকে। এ জায়গায় যদি দায়িত্ব থেকে বাবা যতটুকু অবহেলা করবে, ঠিক সন্তান ততটুকুই হচ্ছে পিছপা হবে, আমার যেটা মনে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সন্তান অনেক ছোট যখন থাকে তখন তো আসলে নানান ভাবে মায়ের সংস্পর্শ অনেক বেশি পায়। ইউজুয়ালি মার সঙ্গে যেহেতু সারাদিন থাকে, তো সন্তানের যে বিহেভিয়ার, সন্তানের যে পার্সোনালিটি, সন্তানের যে চিন্তা চেতনা, সেগুলো কি মায়ের কাছ থেকে আসে, নাকি বাবার যে অল্প একটু সময় বাবা দিতে পারে সেখান থেকেও আসে? এবং বাবা যদি তার মতো করে সন্তানের ভিতরে এক ধরনের দর্শন দিতে চায়, তাহলে বাবা কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে সময় দিতে পারে? আপনি আপনি যদি একটু আলোকপাত করেন যে কিভাবে প্রোডাক্টিভ সময় দিতে পারে বাবা। ধন্যবাদ। দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে তো আম্মা সব সময়ই তার সন্তানকে সময় দেয়, কিন্তু বাবা যেটুকু সময় দেয় সেটুকু আমার মনে হয় হচ্ছে টোটাল সময়টুকু এক্সেপশনাল। কারণ বাবারও তো সবসময় সন্তান হচ্ছে বাবার সান্নিধ্য পায় না। সুতরাং যেটুকু সময় পায় সন্তান বাবার কাছ থেকে শিখে শিখে জানে,
যে না কেমন কি, বা বাবার মোটিভেশনটা কেমন। আর যখন দেখা যাচ্ছে সব সময় সন্তান ওর মা আম্মার কাছে থাকছেই, তখন কিন্তু ওইভাবে উনি ওইভাবে গ্রহণ করে না। কিন্তু বাবা যেটুকু সময় থাকে সেটুকু সময়তে বাবা যেই যাই কিছু শিখাক না কেন, দেখা যাচ্ছে ওটা খুব ভালোভাবে তার মাইন্ড সেট আপে লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনি বলছেন যে বাবা যতটুকুই সময় দিক, সময় তাকে দিতে হবে, সেটা দিনে হোক, সেটা সপ্তাহে হোক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবারা বাড়ির বাইরে থাকেন, সন্তানকে আসলে ডেইলি মনিটরিং করা যায় না, হয়তো বাবা অন্য শহরে থাকেন, মা হয়তো তার একটা ডোমেস্টিক জায়গায় থাকেন। সেক্ষেত্রে বাবা কিভাবে সন্তানকে মনিটরিং করতে পারে, এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে অনেক সময় আসে। তো আপনি বিষয়টা কিভাবে দেখেন? সন্তান যদি ধরেন যে একটা গ্রামের বাড়িতে থাকে, মফস্বল উপশহরে বা উপজেলা লেভেলে, বাবা যদি মেট্রো সিটিতে থাকে জবের কারণে বা অফিসের কারণে, তো সেক্ষেত্রে সন্তানের সাথে বাবার সংযোগটা কিভাবে হতে পারে, বা আপনি কিভাবে ম্যানেজ করেন, বা আপনার যদি কোনো পরামর্শ থাকে, ইন্তেজ আলী ভাই। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর প্রশ্ন। দেখা যাচ্ছে বাবার তো একটা এক্সট্রা সফট কর্নার থাকেই প্রত্যেকটা সন্তানের প্রতি। তো সেক্ষেত্রে মনে করেন যে বাবা যখন ফ্রি হলো বা যখন অবসর টাইম, সে সময় হচ্ছে সন্তানকে স্মরণ করে। সন্তান এভাবে ম্যানেজ করতে পারে, যেমন হচ্ছে বাবা সে সন্তানের সাথে যোগাযোগ করবে যে কি করছে, কিভাবে চলছে, কার সঙ্গে মিশছে। দেখা যাচ্ছে অনেক সময় তাকে যদি সন্তানের কাছে সরাসরি জিজ্ঞেস করে, সন্তান কিন্তু সঠিক উত্তর নাও দিতে পারে। এর জন্য দেখা যাচ্ছে বাবা যদি একটু টেক কেয়ার করে, যেমন আলাদা নার্সিং এই বিষয়টা, যেমন হচ্ছে তার ওয়াইফ আর কি ছেলের আম্মুর কাছ থেকে জানলো, বা দেখা যাচ্ছে তার দাদা দাদির কাছে জিজ্ঞেস করলো যে না আমার সন্তানটা কি করছে, কিভাবে চলছে, কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, আহ এরকম আর কি সব বিষয় যদি এক্সট্রা একটু নার্সিং করা যায়, তবে দেখা যাচ্ছে সন্তান তখন আস্তে আস্তে বুঝতে পারবে যে না বাবা তো আমার কাছে হচ্ছে মনিটরিং করছে, আমার বিষয়তে সব সময় খোঁজ খবর নিচ্ছে বা দেখভাল করছে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে যদি সন্তানের মন মাইন্ডটা বা অ্যাটিটিউডটা নেগেটিভ থাকে, তখন কিন্তু অটোমেটিক যেহেতু বাবার সাথে যোগাযোগ হচ্ছে, তখন আস্তে আস্তে বাবার যে যে রূপ ধারণ ধ্যান ধারণা ওর ওর ভিতরে সন্তানের ভিতরে এরকম কনভার্ট হয়ে যাবে। ঠিক এভাবে একজন বাবা তার সন্তানকে মনিটরিং এ রাখতে পারে বা নার্সিং করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি, যে বাবাদের যদি সংসারে সবারই যে ফ্যামিলি থাকে, ফ্যামিলি থেকে যে আস্তে আস্তে তারা ভাগ হয়ে যায়, দাদার অনেকগুলো সন্তান যদি থাকে, আগেকার সময় চাচা বা সবাই মিলে কিন্তু একটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতো, নিজেদের ভিতরে বড় লোক বা নিজের নিজস্ব সম্পদ করার একটা প্রতিযোগিতা একটু কম থাকতো, একটু স্যাক্রিফাইস থাকতো, মিলেমিশে থাকতো। এখন হয়ে গেছে যে ভাই ভাই বা চাচাতো ভাই বা ফুফাতো ভাই প্রত্যেকে একটা মনে হয় যেন ইন্টার কম্পিটিশনের ভিতরে আছে, কে কত বেশি বড় হবে, কে কি আলাদা করে স্ট্র্যাটেজি করে বেশি ম্যাটেরিয়ালিস্টিক সম্পদ করবে। সে কারণে শেয়ারিং কেয়ারিং বিষয়টা কি কমে গেছে বলে আপনি মনে করেন, যে কারণে চাচাতো ভাইরা গাইডেন্স দিতে চায় না বা বাবাকে তথ্য দিতে চায় না, বা তথ্য দিলেও সন্তানের যে একটা সোশ্যাল সুরক্ষা বলয় ছিল এক সময়, সেটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ইন্তেজ আলী? হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই দেখা যাচ্ছে এই যে রিলেশনটা দেখা যাচ্ছে চাচাতো ভাই বোন এদের সাথে রিলেশনটা অবশ্যই কমে যাচ্ছে। দেখা যাচ্ছে সবাই এখন মনে হচ্ছে যে যান্ত্রিক লাইফে চলে আসছে, যে দিন রাত অটো সে চলছে তো চলছেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা করতে পারে যে যখন ওই সন্তানকে হচ্ছে আদার্স চাচাতো ভাই বোন নার্সিং করছে না, সেক্ষেত্রে সে আলাদা ওয়েতে কথা বলতে পারে। যেমন ডিজিটাল যুগ আসছে, সবসময় সে কমিউনিকেশন করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রিলেশনের বন্ডিংটা আস্তে আস্তে সন্তান এটা হচ্ছে বিপদগামী বেশি হয়। এবং বিশেষ করে চাচাতো ভাই থাকলে তারা কখনোই চাবে না যে না আমার ওই ভাইয়ের ছেলেটি একটু বড় হোক, একটু ভালো কিছু করুক, তার বুদ্ধি বিকশিত হোক, সে সুন্দর কিছু করুক। এরকম একটা হিংসাত্মক মনোভাব অটোমেটিক তার ভিতরে থাকে আর কি। তো সেক্ষেত্রে তখন বাবা যদি এক্সট্রা বুঝতে পারে, কারণ বাবারা তো মনে করেন যে একটু যদি চালাক চতুর না হয়, বোকাই থেকে যায়, তবে তাহলে কিছুই করতে পারবে না আর কি।
এর জন্য বাবাকে বুঝতে হবে যে না, আমার এই চাচাতো ভাইটা কেমন, বা সে কেমন, বা কার থেকে আমি ইনফরমেশনটা সঠিক পাচ্ছি, বা আমার প্রতি তার কনভিন্সটা কেমন। ঠিক এইগুলা বিষয়গুলা থেকেই বাবা কিন্তু একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স নিতে পারে। ঠিক ওই অনুপাতে যদি হচ্ছে অ্যাপ্লাই করে বা সন্তানের প্রতি নার্সিং থাকে, অবশ্যই ভালো কিছু সম্ভব আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্দ্রজালি। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই জায়গায় বাবার ভূমিকাটা কতটুকু বেশি? আমরা অনেক বাবাকে শুনতে দেখেছি যে আমি তো অনেক চেষ্টা করছি, পরিবেশ খারাপ হয়ে গেছে, চারপাশের রাজনীতি খারাপ হয়ে গেছে, এটা গ্লোবালাইজেশন হয়ে গেছে, এরকম অনেকগুলো মানে আমি আমি বলি যে অনেকগুলো ডিফেন্ড করার মতো যুক্তি বাবারা আমরা তুলে ধরছি। তো এই যে যুক্তিগুলো আমরা দিচ্ছি, মার দোষ দিচ্ছি, টেলিভিশনের দোষ দিচ্ছি, মোবাইলের দোষ দিচ্ছি, স্কুলের দোষ দিচ্ছি, টিচারের দোষ দিচ্ছি, তো এই 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 সর্বোপরি যে বিষয়গুলো, এত কিছু দোষ দিয়ে বাবারা আমরা নিজের দায়ী মুক্তি পেতে চাচ্ছি যে ঠিক আমি তো চেষ্টা করেছি কিন্তু এই সমস্যার জন্য আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বাবা কি আসলে কখনো দায় মুক্তি পেতে পারে? এই বিষয়টাতে দেখা যাচ্ছে এখন এমন পরিস্থিতি বা এমন কন্ডিশন, সবাই সবার থেকে মনে করে যে আমি স্বচ্ছ থাকতে চাই। যেমন আম্মা, সে বলবে যে না, আমি তো সঠিকভাবে খাওয়াই দাওয়াই মনিটরিং করি, কিন্তু তার ভিতরে যে ল্যাকিং আছে এটা কখনো সে স্বীকার করবে না। আম্মা কোন, দাদা দাদি, নানা নানি, সবার ভিতরেই কিন্তু একটা সন্তান যখন মানুষ হয়, তখন সবারই একটু না একটু তার প্রভাব থাকে, ওই কন্ট্রিবিউশন সন্তানের উপর থাকে। কিন্তু যখন দেখা যায় একটা সন্তান বিপদগামী হয়, তখন আস্তে আস্তে সবাই দায় মুক্তি হতে চায়। যেমন এই যে বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন মিডিয়ার কথা বললেন, যে এই ছেলে এই দেখে, স্টার জলসার দেখে, অমুক দেখে, সমুক দেখে, এগুলা থেকে আস্তে আস্তে কিন্তু ওই সবাই দায় মুক্তি হতে চায়। কিন্তু আলটিমেটলি কিন্তু দায়ভার সবার প্রতিই আছে। কারণ দেখা যাচ্ছে শুধু বাবার পক্ষেই একজন সন্তানকে আদর্শ এবং গুণাবলী হিসাবে তৈরি করা প্রয়োজন আছে। দেখা যাচ্ছে 90% বাবাদের ভূমিকা আছে, তারপরে পারিপার্শ্বিক আদেশ সবগুলারই ভূমিকা থাকা দরকার আমার মনে হয়। যেমন মায়ের যেটুকু সময় দরকার, বা মায়ের যে সব কাজগুলো করা দরকার সন্তানের প্রতি, ঠিক সেভাবে ওই কাজগুলা করলো। নানা নানির যে ভূমিকাগুলা যেগুলো আছে সেগুলা করলো, দাদা দিদির আছে। এবং এই সন্তানটা কি করছে না করছে এগুলো তো সবাই বুঝতে পারে। একটা যখন যৌথ ফ্যামিলিতে থাকে, সবাই তো অনুধাবন করতে পারে। বাবা যতই ব্যস্ত থাকুক, তারপরে তো দিন শেষে বাবা কিন্তু এগুলা সব বিষয় দেখে এবং সব জিজ্ঞেস করে, সবকিছু জানার চেষ্টা করে। তারপরে দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে বাবাদেরও এরকম যান্ত্রিক হয়ে গেছে, কারণ তার উপরও প্রেশার থাকে। যেমন হচ্ছে আমার সংসারের উম, ব্যয়ভার, ওয়াইফের ব্যয়ভার, বাবা মাকে দেখতে হবে, বাড়িতে নানা নানিকে দেখতে হবে। সব মিলে কিন্তু বাবাও একটা প্রেশারে থাকে, স্ট্রেসে থাকে। তারপরেও কিন্তু আলটিমেটলি দায়ভার কিন্তু কেই এড়াতে পারে না। যেমন হচ্ছে ডিজিটাল মিডিয়া কন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কন, দায়ী কিন্তু কেই এড়াতে পারে না। কিন্তু আলটিমেটলি সবকিছু বাবাদের উপরেই পড়ে, যে বাবা যদি একটু দেখাশোনা করতো তাহলে হয়তো বিষয়টা আর একটু ভালো হইতো। থ্যাংক ইউ ধন্যবাদ। ভেরি মাচ। এই ভাই। আমাদেরকে কায়ের ভাই আপনাকে অনেক অভিনন্দন জানিয়েছেন, ইন্তাজ আলী ভাই আপনাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। থ্যাংক ইউ কাহার ভাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করবেন এবং আমরা আশা করবো আপনি আমাদের সাথে একদিন যুক্ত হবেন। মুকুল ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মনি ভাই একটা সুন্দর প্রশ্ন করে রেখেছেন, আমরা আসবো মনি ভাইয়ের প্রশ্নে। উনি প্রশ্ন করেছেন জাকির স্যার যদি আই কিউ, ই কিউ, পি কিউ, এস কিউ নিয়ে যদি একটু আলোচনা করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসবো, চমৎকার প্রশ্ন, আমরা আপনার কাছে আসবো মনি ভাই। থ্যাংক ইউ। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি করে রাখতে পারেন। ইন্তাজ আলী ভাই, এই জায়গাতে আমি একটা জিনিস আপনার কাছে একটু আলোকপাত করতে চাই। আমরা কিন্তু মানুষ হিসাবে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আমার দায়টা আরেকজনকে দিয়ে দিতে। আমাদের ব্রেনটা খুবই লজিক্যাল এবং আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, আমি কখনোই এটা ভেরি ডিফিকাল্ট যে আমরা আমার দোষটাকে হাইলাইট করি। এটা আমার নানান ভাবে ইগো, আমার প্রেস্টিজ এটসেট্রা এটসেট্রা জায়গায় কিন্তু কনফ্লিক্ট করে। ইভেন আমাদের আমাদের বিশেষ করে বাংলাদেশের মতো দেশে লিডারশিপের জায়গাও কিন্তু আমরা নিজের দোষটাকে যে স্বীকার করার যে সংস্কৃতি, আমরা কিন্তু লিডারশিপ জায়গা থেকেও কিন্তু দেখি না। আমরা সবসময় এক্সকিউজ করতে শিখি এবং এখানে বাবারাও কিন্তু এই কমিউনিটির বাইরে নয়। তো বাবা হিসাবে আমরা দায়ী কোনোভাবে কি মুক্ত হতে পারি? আপনার সাথে সরাসরি প্রশ্ন যে আমি বাবা হিসেবে আমার সন্তানের দায় কি আমি এড়াতে পারি আসলে?
না, বাবা হিসাবে সন্তানের দায় দায়িত্ব এড়াতে পারেন না। কারণ একজন বাবার সন্তানের প্রতি প্রায় প্রতিটা ক্ষেত্রে, মানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে কিন্তু বাবার ভূমিকা অনস্বীকার্য। কারণ একটা ছেলে যখন ছোট থেকে তিলে তিলে সে বড় হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু বাবার প্রতি, বাবার যে এক্সট্রা অনুভূতি সেটা কিন্তু থাকে। এবং দেখা যাচ্ছে আদার্স যে বিষয়গুলা, সন্তানের দায়ভার কখনোই বাবা এড়াতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ডক্টর আশরাফ আলী ভাইয়া, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি কষ্ট করে কানেক্ট করেছেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশরাফ আলী ভাই? আশরাফ আলী ভাই, আপনি রেডি হয়ে আমাকে শুনতে পারলে বলেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওটা পাল্টা এখানে বাইরে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্টাজ ভাই, আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন চিটাগাং থেকে মামুন আর রশিদ ভাই। থ্যাংক ইউ মামুন ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য। কোনো প্রশ্ন থাকলে আজকে চমৎকার উপস্থাপনার অতিথি ইন্টাজ আলী ভাইকে আপনি প্রশ্ন রাখতে পারেন, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন ডক্টর আলী আশরাফ ভাই। উনি হয়তো যুক্ত হলেই আমরা কানেক্ট করে নিব এবং ওনার গল্প, ওনার কথাও আজকে আমরা শুনবো। আমি একটু দেখি যে আশরাফ আলী ভাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি আশরাফ আলী ভাইকে আরেকটু ট্রাই করে দেখি। আশরাফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি না, শুনতে পাচ্ছি না। এটা শুনতে পাচ্ছি না। আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, আপনি হেডফোনের কারণে হয়তো শুনতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু আশরাফ ভাই আপনাকে শুনতে পাচ্ছি। এবার থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডক্টর আলী আশরাফ ভাই উনি চেষ্টা করছেন কানেক্ট করার জন্য, উনি কানেক্ট করলে আমরা ওনার গল্প শুনবো। ইন্টাজ ভাই, আপনার কাছে আমার আবারও প্রশ্ন। আমরা অনেক সময় বাবা হিসেবে কিন্তু আমরা সমাজের অনেক কার্যক্রমের সাথে যুক্ত থাকি এবং আমরা নানান কাজ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত করে থাকি। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে মফস্বল শহরগুলোতে, ইভেন আপনার গ্রামগুলোতে বাবারা তার নিজস্ব কাজের পরে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, অথবা ওনার বন্ধুদেরকে নিয়ে রাত 10টা-11টা পর্যন্ত বাইরে সময় কাটাচ্ছেন। চাইলে কিন্তু ওনারা এই সময়টা তার সন্তানের খোঁজ খবর নিতে পারেন, এবং বাবারা মনে করেন যে এই সময়টা তার নিজের, মানে এটা তার জীবনের একটা আড্ডা, তিনি চায়ের দোকানে আড্ডা দিবেন, একটু মানে ফান করবেন। সন্তানের পড়ালেখা করা, অনেক ক্ষেত্রে বাবারা মনে করেন মায়ের কাজ, অথবা হোম টিউটর দেওয়া আছে, অথবা কোচিং এ পাঠিয়ে দিয়েছে, এটসেট্রা এটসেট্রা। তো এই জায়গায় বাবারা কেন এরকম করেন বলে আপনি মনে করেন, বা আপনার অভিজ্ঞতা এরকম হয়েছে কিনা, বা আপনি দেখেছেন কিনা আপনার চারপাশে? এই তো এই যে বাবারা এরকম করেন, কি চিন্তা করে করেন আসলে? হ্যাঁ, ধন্যবাদ। অনেক সুন্দর একটা গ্রামীণ পর্যায়ের প্রশ্ন নিয়ে এসেছেন। এটা তো গ্রাম অঞ্চলে প্রায় 90% বাবাদেরই দেখা যায়, যে বাবারা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় কাজ শেষ করে 4টে-5টায় বাজারে যায় এবং দেখা যাচ্ছে রাত্রিতে, অনেক রাত্রিতে বাসাতে ফেরে। এখানেই তো আমাদের, এটাতেই সার্থকতা। যদি একটা বাবাকে আমরা বোঝাতে পারি যে না, আপনি যে কাজটা করছেন এটা আপনার সঠিক হচ্ছে না, আপনি প্রয়োজনে ফ্যামিলিতে থাকেন বা বাজারে কাজ প্রয়োজন আছে, একটা নির্দিষ্ট সন্ধ্যার পর পরে চলে আসেন এবং বাসাতে আসেন, সবার সাথে কথা হলো, হাসি খেলা হলো, ফ্যামিলিতে সময় দিলে নিজের মনটাও ভালো থাকলো এবং হচ্ছে পরিবারের সবাই দেখা যাচ্ছে উপকৃত হলো, সব বিষয়ে তার নার্সিং থাকলো। ঠিক এই জায়গাতেই শুধু দেখা যাচ্ছে এলাকাতে যে মানে শিক্ষিত বা অর্ধশিক্ষিত এগুলো করে তা না, অনেক ভালো, মানে ভালো ফ্যামিলি, হাই ফ্যামিলি মানুষগুলো এই কাজটাই করে থাকে। এর যে এই বোকামিটা করে থাকে আর কি। তারা যদি তাদের ভিতরে যদি একটু চিন্তা চেতনা নিয়ে আসতো, তবে মনে করেন যে সমাজটাই পরিবর্তন হয়ে যেত আর কি।
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি Thank- বুঝতে পেরেছেন, এবং আমি এই জন্যই এইটাকে বলছি, কারণ আমরা যারা বাবা আছি আমাদের আসলে জীবনের একটা বড় পারপাস কিন্তু আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ করে যাওয়া। এবং আমরা জি। যখন একটা সংসারে যাই, আমরা কেন সংসারে যাই আসলে? আমরা সংসারে যাই জীবনটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। একটা, আমি এই পৃথিবীতে যে এসেছি, আমি কিছু জিনিস এই পৃথিবীতে আবার রেখে যেতে চাই আমার স্মৃতি আকারে, আমার পদচিহ্ন আকারে, আমার আমার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, বংশ পরস্পরাই, এবং এটা প্রকৃতির নেচার। এই কারণ এভাবেই পৃথিবীটা 500 কোটি বছর টিকে আছে, বা তারও বেশি যুগ ধরে টিকে আছে একটার পর একটা প্রজন্ম থেকে। সো আমি কেন ফিল করি না যে আমার আমার জীবনের একটা বড় অংশ হচ্ছে মানে জীবনের একটা বড় অংশ হচ্ছে আমার নেক্সট জেনারেশনকে পৃথিবীর জন্য উপযুক্ত করে রাখা, এবং আমার জেনারেশনকে যেন, আমাকে যেন 1000 বছর মনে রাখে, আমার জেনারেশন যেন 1000 বছর মনে রাখে। আমরা এই উপলব্ধিটা, আমরা এত শিক্ষিত হচ্ছি, মাস্টার্স পাস করছি, বড় লিডার হচ্ছি, আমরা অনেক বড় বড় সচিব হচ্ছি, কিন্তু আমাদের ভিতরের এই বোধটা কেন তৈরি হচ্ছে না ইমতিয়াজ আলী? মানে বাধাটা কোথায়, আপনি কি মনে করেন? ধন্যবাদ ভাইয়া, অনেক খুব সুন্দর একটা প্রশ্ন। কারণ দেখা যাচ্ছে প্রায় আহ, প্রায় 80 আপ যে অভিভাবকগুলো আছে এদের ভিতরে এই ধরনের বুদ্ধি বিকশিত হচ্ছে না। যদি বিকশিত হইতো বা এই ধরনের মেন্টালিটি তার ভিতরে চলে আসতো, তাহলে মনে করেন যে সমাজ দেশ পরিবর্তন হতে সময় লাগতো না। এর জন্যই সব অভিভাবক মনে করে কি স্রোতে গা ভাসায়। এ যেমন হচ্ছে দেখা যাচ্ছে একজন পথে দেখা হলো, রাস্তায় যাচ্ছে, আরেকজনের সঙ্গে দেখা হলো, চল যাই। ও মনে করেন যে সময় দিচ্ছে, ওখানে হিউজ সময় ব্যয় করছে, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তনই আসে না। অনেক সার্টিফিকেট আছে, সে গ্রাজুয়েট কমপ্লিট, অথচ তার ভিতরে এখন পর্যন্ত ওই প্রকৃত জ্ঞানের ছোঁয়াটাই এখনো আসেনি। তার ওই যে স্থির যে চিন্তা ভাবনা, এটা কখনো সে এভাবে ভেবে দেখে না যে আমি কি করছি, এটা কি আমার জন্য ভালো হচ্ছে, বা আমি যেমন হচ্ছে আপনি বললেন যে এমন কিছু কীর্তি কাজ করে যায় যাতে মানুষ বাঁচে হচ্ছে কর্মের মাধ্যমে। মানুষকে তো কেউ আজীবন মনে রাখবে না, কিন্তু কিছু কিছু কাজ করে যেতে হবে যাতে সবাই বুঝে যে না, ওই ব্যক্তিটা এই কাজটা করছে, উনি ভালো, এই বিষয়ে সে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, বা তার এই মন মানসিকতা, বা তার ভিতরে অনেক উদার মনের একটা মনোভাব ছিল তার ভিতরে। এইসব বিষয়গুলো হচ্ছে বাবারা অনুধাবনই করে না। যদি মানে কখনো একটু স্থির চিন্তা হয়ে বসে দেখতো বা চা খাচ্ছে, ঠিক সেই সময় একটা এরকম চিন্তা ভাবনা নিয়ে আসলো, তাহলে ওই ঠিক ওই ওই জায়গা থেকে মনে করেন তার মেন্টালিটি পরিবর্তন হতে বাধ্য। আমি যেটা মনে করি ভাই। থ্যাংক ইউ ধন্যবাদ। ভেরি মাচ। আশরাফ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাকে দেখতে পাচ্ছি, বাট আপনার কথাটা আমাদের কাছে পৌঁছাচ্ছে না। আপনি আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন তো? আপনাদের শুনতে পাচ্ছি আমি। চমৎকার। আপনি এখন কেমন শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক এক্সাইটেড আপনি কানেক্ট হতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে একটু প্রবলেম ছিল, একটা প্রবলেম আপনার কারেকশন হয়েছে সম্ভবত। থ্যাংক ইউ। এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগতম, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আপনার গল্প শুনবো। আমরা কথা বলছি আমাদের এক ভাই ইমতিয়াজ আলী ভাইয়ের সঙ্গে। আমরা একটা প্রশ্ন ওনাকে রেখেছিলাম যে আমরা বাবারা আমরা কেন এই বোধটা পাচ্ছি না যে আমার জীবনের একটা বড় দায়িত্ব হচ্ছে আমার নেক্সট প্রজন্মকে পৃথিবীর জন্য উপযুক্ত মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ হিসাবে রেখে যাওয়া। এবং আমরা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কাছে অনেক বেশি মানে বাধ্যগত হয়ে গেছি, আমার জব, আমার বিজনেস, কিন্তু আমার জীবনের উল্লেখযোগ্য একটা সময় কিন্তু আমার সন্তানের জন্য বরাদ্দ রাখা উচিত ছিল, যেন আমার সন্তানটা ভালো মানুষ হয়ে আমি না থাকার পরেও আমাকে রিপ্রেজেন্ট করে, এবং তার ভিতর দিয়ে আমি বেঁচে থাকবো আগামী পৃথিবীতে। সো আমরা কি এখানে বোকামি করছি? আপনি কি মনে করেন? ধন্যবাদ জাকির ভাইকে, এবং যারা এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার 10টার সময় আসলে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু একটু ওয়াইফাই লাইনের প্রবলেমের কারণে একটু দেরি হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাবারা আমাদের সবটুকু দিয়েই কিন্তু চেষ্টা করি সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে। অনেক সময়
সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণে, আমাদের বিভিন্ন দুর্বলতা, পরিবেশের কারণে। হ্যাঁ, আবার অনেক সময় আমরা সঠিক ওয়েতে চেষ্টা করি না, আমরা শুধু ভালোই বাসি অথবা শাসন করি না, অথবা অনেক গার্ডিয়ান শুধু শাসনই করে, ভালোবাসে না। আমাদের পরিপূর্ণভাবে, আমাদের বিভিন্ন যৌক্তিকভাবে এবং গবেষণা বলে রিসার্চ করে যদি আমরা একটা সন্তানের প্রতিভা কোন দিকে কি চাচ্ছে, আমরা ডাক্তার, আমরা কিন্তু চিকিৎসা করি আগে রোগ ধরি, আগে রোগ যদি না ধরে চিকিৎসা করি তাহলে সঠিক চিকিৎসা হবে না, সেক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে না। আমার বাচ্চা কেমন, আমার বাচ্চা কি পছন্দ করে, আমার সন্তান কোন দিকে ল্যাকিং আছে, হ্যাঁ, এই যে অবজারভেশনটা, এটা আমাদের প্রয়োজন। আমরা পিতা মাতা এই অবজারভেশন যদি আমরা করি, করার পরে সন্তানের সাথে শেয়ার করতে হবে, সন্তানের মনিটরিং করতে হবে, করে ল্যাকিংটা যদি আমরা ফিল করে যদি সঠিক যদি ভাবে আমরা ওয়েতে চেষ্টা করি, সন্তান অবশ্যই ভালো হবে, ভালো না হওয়ার কোনো কারণ নাই। সন্তান আমাদের কলিজা টুকরো, মহব্বতের, আমাদের সকলের মহব্বতের, কিন্তু এই মহব্বত অতিরিক্ত করতে গিয়েই যত সমস্যা আমাদের। অনেক সময় আমরা শাসন করি না, বা আমাদের শুধু আমরা এই যে বস্তুবাদী চিন্তা ভাবনা আমাদের সকলেরই কেমন যেন ঘাড়ে চেপে বসেছে। হ্যাঁ, আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের সুশিক্ষা শিক্ষিত হওয়া, নৈতিক শিক্ষা শিক্ষিত হওয়া, এই বিষয়টা গুরুত্ব না দিয়ে আমরা কেমন যেন ছেলেদের খুব প্রেশারে রাখি বেশি বেশি নাম্বার পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস বা আরো 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 নাম্বার পেতে হবে, অমুকের থেকে ভালো রেজাল্ট করতে হবে। শুধু এই যে প্রেশারের কারণে ছেলেদের কিন্তু, সন্তানদেরকে আমরা কেমন যেন যান্ত্রিক বস্তুবাদের দিকে আমরা নিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে। তো এই বিষয়টাগুলো আমাদের উপলব্ধি করতে হবে, উপলব্ধি করে আমরা যদি সন্তানদের গাইড দিই, তাহলে আমার মনে হয় না যে সন্তানরা বিপথে যাবে বলে আমি মনে করি। আর সন্তান তো একটা মানুষ, একটা সন্তান তো শুধু আমার সন্তান না, এটা পৃথিবীর সন্তান। পৃথিবীতে একটা যদি ভালো মানুষ যদি আমি গড়ে তুলতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে পৃথিবী সে কল্যাণের অবদান রাখবে। তো সেক্ষেত্রে আমি মনে করি শুধু সন্তান আমি যেটা চাইলাম, হ্যাঁ, শুধু সেটা আসলে হবে না, আমার নিজে বাবাকেও আগে ঠিক হতে হবে। বাবাকে কিন্তু সন্তানরা ফলো করে। তো সেক্ষেত্রে বাবাকেও তার আদর্শ, ন্যায় নীতি, হ্যাঁ, উচ্চশিক্ষায় শিক্ষিত, এবং তাকে ভালো কাজ করতে হয়, মন্দ কাজ করা যাবে না। সবসময় ভালো ভালো যদি আমরা কাজ করি এবং মানুষের কল্যাণমূলক কাজ, হ্যাঁ, তাহলে পরে অবশ্যই সন্তানরা কিন্তু সেই প্রভাবটা পড়ে। আপনি এটা সকলে বলবেন যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি যদি ভালো হই, সন্তান যদি মানে পিতা যদি ভালো হয়, অবশ্যই সন্তান কিন্তু পিতাকে অনুসরণ করে। এটা জাকির ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে পেয়ে এবং আজকে চমৎকার আলোচনা হবে ইনশাল্লাহ, আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে, এবং থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে কানেক্ট করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি ডক্টর আশরাফ আলী ভাইয়ের সঙ্গে, এবং উনি গোপালপুর থেকে কানেক্ট করেছেন। ওনার অনেক অভিজ্ঞতা আছে, চমৎকার আড্ডা হবে ওনার সাথে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আলী আশরাফ ভাইকে অবশ্যই আপনাদের প্রশ্ন রাখবেন। থ্যাংক ইউ আলী আশরাফ ভাই। আমাদের সাথে যুক্ত আছেন ইন্তাজ আলী ভাই, উনিও একজন গার্ডিয়ান বাবা, ওনার কথাও আমরা শুনছি। আসলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার যে ডক্টর হিসাবে যে অভিজ্ঞতা, আপনি যে বিভিন্ন বাবাদের সাথে, বিভিন্ন মানুষের সাথে সংমিশ্রিত হচ্ছেন, সেখান থেকে আপনি যদি আমাদেরকে একটু আলোকপাত করেন যে কিভাবে আপনার যে অভিজ্ঞতা হচ্ছে সেই জায়গা থেকে বাবা মার আসলে চ্যালেঞ্জ কি, বর্তমান বাবা মার কি কি ধরনের চ্যালেঞ্জ ওনারা ফেস করছেন তাদের সন্তানকে পরিপূর্ণ বা ভালো মানুষ হিসেবে মানুষ করার জন্য। আপনার দেখা মতে কি কি চ্যালেঞ্জ এখনকার বাবারা ফেস করছে, আশরাফ ভাই? ধন্যবাদ। আসলে আমি একজন চিকিৎসক, খুব ভালোভাবে আমি উপস্থাপনা করতে পারবো না। আপনি সো ট্যালেন্ট মানুষ। প্রত্যেক মানুষের জীবনে গল্প আছে, চেষ্টা আছে, সংসার আছে, তো কর্ম ব্যস্ততা আছে। আমাদের রুগী দেখায় আমরা ব্যস্ত থাকি, তো খুব সুন্দরভাবে উপস্থাপনা হয়তো করতে পারবো না। তবে আমি যেহেতু আপনার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব, আমার জীবনে গল্প বলার চেষ্টা করব, আমার ইন্তাজ সাহেব আছে তাদের গল্প শোনার চেষ্টা করব। তো সব মিলিয়ে আমি চেষ্টা করব। তো চ্যালেঞ্জের বিষয় আছে, এখন তো
সন্তানের আসলেই বর্তমানে প্রেক্ষাপটে মানুষ করা বা সুশিক্ষা শিক্ষিত হওয়া মানে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তো এক্ষেত্রে আমি মনে করি পরিবারের যে ভূমিকা, এটা মনে করবো অপরিসীম ভূমিকা। কারণ পরিবার থেকে কিন্তু সন্তানরা একটা ফাউন্ডেশন তৈরি হয়, তার মূল্যবোধ, তার নীতি নৈতিকতা, তার সততা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু তার পরিবারে যা বাবা মা বা যারা গার্ডিয়ান থাকে, চাচা দাদা, এদের থেকে সন্তানে কিন্তু প্রভাব পড়ে। তো এখন এই পরিবারে আমরা চেষ্টা করি সন্তানকে সুশিক্ষিত করার জন্য, কিন্তু পরিবারে যখন বাইরে যায়, তার বন্ধু বান্ধবের কাছে যখন খেলতে যায়, তখন অনেক সময় দেখা যাচ্ছে বিপথে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আসলে চোখ কান খোলা রেখে যদি আমরা মনিটরিং করি, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবজার্ভ করতে হবে। আর এখন যেহেতু এখন খুবই কম্পিটিশনের যুগ, এখন রেজাল্ট ভালো না করলেও কিন্তু এখন ভালো প্রতিষ্ঠানে আসলে চান্স পাওয়া খুব ডিফিকাল্ট। তো এখন প্রতিটা স্টেজে কিন্তু চ্যালেঞ্জ বলা যেতে পারে। তো চ্যালেঞ্জ যতই হোক, আমরা যদি দৃঢ়তার সাথে যদি মোকাবেলা করি, ছেলেদের গাইড দিই, আমার মনে হয় না ছেলেরা বিপদে যাবে বলে আমি মনে করি। কারণ আমারও তো একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ছেলেটা ক্লাস 2-তে পড়ে। আমি সারাদিন হাসপাতালে সময় দেওয়ার পরেও আমি সকালে কিন্তু ছেলের সাথে একসাথে খাওয়া দাওয়া করি। ছেলের মা স্কুলে চাকরি করে প্রাথমিক বিদ্যালয়তে, সে অনেক সময় তারা থেকে চলে যায়, আমি নিজেই ছেলেকে খাওয়ায় দাওয়ায়, হ্যাঁ, সুন্দরভাবে অনেক সময় সকালে গোসলও করাই দিই আমি নিজেই। তারপরে আমি চলে আসি হাসপাতালে। তো এখানে হাসপাতালে আসলেও কিন্তু আমি ফোনের মাধ্যমে আমি খোঁজ খবর রাখি যে ছেলে কি করছে, হ্যাঁ। তারপরে আবার দুপুরে যখন যাই, দুপুরে গিয়ে আমি অবজার্ভ করি ছেলের সারাদিন কি করেছে। এখন যেহেতু এখন করোনা একটা প্যান্ডামিক চলছে, এখন তো স্কুল কলেজ বন্ধ। তো আমি কিন্তু এই স্কুল এই বন্ধের মধ্যে আমি ছেলেকে চেষ্টা করেছি একটু ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। বিশেষ করে আমি নামাজ, আমি ছেলেকে এই কয়েকটা দিনে বেশ নামাজ শিখিয়েছি, আমি নামাজের সূরাগুলো শিখিয়েছি, হ্যাঁ। এবং তাকে নিজে বিভিন্ন বই পুস্তক পড়িয়েছি, ইসলামী সাহিত্য, হ্যাঁ, বিভিন্ন হাদিস এবং বিভিন্ন নবী রাসূলদের কাহিনী তাকে পড়িয়েছি। তো এভাবে আমি ছেলেকে চেষ্টা করেছি নৈতিক একটা বোধ বিল্ড আপ করতে, হ্যাঁ। এবং আমি এখনো একটা গল্প বলি, গল্প বলার পরে তাকে থেকে আমি শুনি, হ্যাঁ। এভাবে ছেলেটা আসলে হঠাৎ করে আমি বললেই ভালো হবে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনার একটা ওই লাইটের সুইচ দিলেন আর লাইট জ্বললো, এটা এরকম ভাবে কিন্তু কোনো কিছু সম্ভব না। ছেলেকে গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ আপনার তার মধ্যে তার ব্রেনে ঢুকাই দিতে হবে, হ্যাঁ, যে কোনটা ভালো কোনটা মন্দ, কেমন, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, এই বিষয়গুলা কিন্তু ধরে 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 শিখাই দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু সন্তানের এই বিষয়টা ব্রেন একদম ক্যাচ করবে। আমি মনে করি আমাদের ব্রেনটা কিন্তু একটা কম্পিউটার বলবো, হ্যাঁ। এই বিভিন্ন বিষয় ডাউনলোড করে, কম্পিউটারে বিভিন্ন তথ্য ডাউনলোড করা লাগে, ইনস্টল করা লাগে। তো একইভাবে আমি মনে করি সন্তানদেরকে বিভিন্ন পজিটিভ কিছু, হ্যাঁ, বারবার আলোচনা করতে করতে, প্র্যাকটিস করতে করতে সন্তানের মধ্যে যখন এই জিনিসটা স্থায়ীভাবে একটা মানে সেভ হয়ে যাবে, তখন কিন্তু সে বিপদে যাওয়ার সম্ভাবনা কম থাকে, হ্যাঁ, আমি মনে করি। জাকির ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফ ভাই, আপনি চমৎকার আলোকপাত করেছেন এবং আপনি যে এক্সাম্পলটা দিলেন সেইটা আমাদের সমস্ত গার্ডিয়ানের জন্য অনেক কাজ দিবে। যে এই যে করোনা প্যান্ডেমিকের ভিতরে সন্তানকে ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা, এবং আপনি একজন মানে খুবই বিজি একটা প্রফেশনের মধ্যে আপনি কিন্তু বুঝিয়ে দিলেন যে বাবা হিসাবে আপনার দায়িত্ব কিভাবে আপনি পালন করছেন। আপনি সচেতন বাবা হিসাবে যে ভূমিকাটা পালন করছেন, মায়ের প্যারালাল ইভেন আপনারা দুজনই কর্মজীবী হিসেবেও সন্তানের যে দায়িত্ববোধ সেটা কিন্তু একটা এক্সাম্পল তৈরি করলেন। চমৎকার আপনি উদাহরণ দিয়েছেন। আমাদেরকে একটা প্রশ্ন করেছেন আমাদের মনি স্যার একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা আপনার কাছ থেকে একটা আলোকপাত পেতে চাই। আইকিউ বলে আমরা জানি যে ইমোশনাল ইন্টেলিজেন্ট, তারপরে
ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট। আমরা আমাদের সন্তানের একটাকে বলে আইকিউ, একটাকে বলে ইকিউ বা এসকিউ, সোশ্যাল কোহেশন বা সোশ্যাল ইন্টেলিজেন্ট। অর্থাৎ আমরা বাবা মারা সন্তানের আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্টের যে জায়গাটা, ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্টের জায়গাটা আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে জোর দেই। যেমন ক্লাসে রোল নাম্বার 1 হইতে হবে, অঙ্কে 99 100তে 100 পাইতে হবে, ইংরেজিতে 100তে 100 পাইতে হবে। কিন্তু সামাজিকতা, সামাজিক মূল্যবোধ, তার যে স্পিরিচুয়াল ধর্মীয় মূল্যবোধ, হ্যাঁ, তার যে সামাজিক যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমরা আপনার গুরুত্ব দেই কিনা। ইমতিয়াজ ভাই, আপনি নিশ্চয়ই আপনিও শুনতেছেন বিষয়গুলো, এবং আশরাফ ভাই নিশ্চয়ই আপনিও শুনতেছেন। সো আইকিউ এবং ইকিউ অর্থাৎ ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট যেটা জায়গা, এবং ইমোশনাল ইন্টেলিজেন্ট, সোশ্যাল ইন্টেলিজেন্ট, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্ট, বাবা মা হিসেবে আমাদের ওই জায়গাগুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন কিনা, আপনি যদি একটু আলোকপাত করেন আশরাফ ভাই। ধন্যবাদ। ওকে, প্লিজ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার প্রশ্নটা আরেকবার বলবেন প্লিজ, আমি একটু অন্য কাজে। প্রশ্নটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে ইন্টেলেকচুয়াল যে একটা ইন্টেলিজেন্স, যেটা ইন্টেলেকচুয়াল টেস্ট বা আইকিউ টেস্ট বলি, আমার বাচ্চা অঙ্কে 100-র মধ্যে 100 পাক, ইংরেজিতে 100-র মধ্যে 100 পাক, এই বিষয়টা যত বেশি গুরুত্ব সহকারে ফোকাস করি, সন্তানের যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সন্তানের যে সোশ্যাল ইন্টেলিজেন্স, সন্তানের যে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, সেই জায়গাগুলো কিন্তু বাবা মা হিসেবে আমরা খুব বেশি ফোকাস করি না, যেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেই জায়গাটা আপনি কিভাবে একটু আলোকপাত করবেন, বা আপনি প্র্যাকটিক্যালি কেমন দেখেন আপনার সন্তানের জন্য, আপনি কিভাবে করছেন, যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ জাকির ভাই। আসলে সন্তানের কিন্তু যতটুকু রেজাল্ট করে, তার কিন্তু চেষ্টা করে, সে সব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। সে যে নাম্বারটা পেল, আমি সবসময় কিন্তু উৎসাহমূলক কথা বলি, ভেরি গুড, ভেরি গুড, তারপরে তার পিছে মানে পিঠে থাবড় দিয়ে সাবাস বলি। হ্যাঁ, তারপরে আমি তার ল্যাকিং গুলা উপলব্ধি করার চেষ্টা করি। তো এখন তাকে যদি আমি বকাঝকা দিই, হ্যাঁ, তার কিন্তু মন খারাপ হয়ে যাবে। মন খারাপ হলে তার পড়ালেখার যে উৎসাহ, এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সে যখন আমি কিন্তু চেষ্টা করি তাকে লেখাপড়া সারা বছরই একটু দেখভাল করার চেষ্টা করি। তো এখন আমার তার যে রেজাল্টটা পেলো, এক্স ওয়াই যাই হোক না কেন, এই রেজাল্টটা কিন্তু আমার নিজেরও রেজাল্ট, কারণ আমিও তো চেষ্টা করি। সুতরাং আমি তাকে 100 পেল না, 90 পেল না, তার জন্য আমি তাকে শাসন করব, তো এইটা তো সে অর্জনটা একদিনে হয়নি। আমার চেষ্টা, তার চেষ্টা, তাহলে তার যে অর্জনটা, এটা আমার চেষ্টারও অর্জন, আমারও ল্যাকিং ছিল, সুতরাং আমারও দুর্বলতা আছে। আমি মনে করি গার্ডিয়ান হিসাবে শুধু আমি আমার সন্তানেরই দোষ ধরবো, আমরা যে খুব একেবারে দোষমুক্ত, সেটা আমি বলবো না। সুতরাং আমাদের সন্তানদের আইকিউ এগুলা বৃদ্ধির ক্ষেত্রে আমি মনে করি বাবা মা হিসাবে আমাদের প্রথমে আমি আজ চিকিৎসক হিসাবে বলবো, সন্তানের যেগুলো পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। আমরা অনেক সময় গার্ডিয়ানরা খুব আনন্দ করে, খুশি করে সন্তানদেরকে বিভিন্ন প্রসেস ফুড খাওয়াই। এই প্রসেস ফুডের মধ্যে আপনারা একটু যদি মিডিয়া দেখে আপনি খেয়াল করেন, বা আমরা তো বাস্তব অভিজ্ঞতা দেখি, প্রসেস ফুডে কোনো ভিটামিন থাকে না। আমাদের বাইরে চানাচুর, বিস্কুট, লজেন্স, সুইনগাম, এই যে পানীয় টানীয় যতগুলো আছে, অনেক মজাদার খাদ্য, এগুলোতে আপনার ভিটামিন খুব কম থাকে। আপনাকে অবশ্যই বাচ্চার মেধা বিকাশের জন্য আপনাকে অবশ্যই টাটকা ফল, টাটকা সবজি, হ্যাঁ, এইগুলা ফলমূল খাওয়াইতে হবে। এটা তাহলে শুরু থেকে কিন্তু আপনি যদি এ ধরনের পুষ্টির দিকে আপনি নজর দেন, তাহলে অবশ্যই বাচ্চা মেধা বিকাশের ক্ষেত্রে অনেক হেল্প হবে। পাশাপাশি আপনাকে মেধা বিকাশের জন্য আপনাকে চেষ্টা করতে হবে তাকে গাইড দেওয়ার জন্য। আমি চেষ্টা করি আমার বাসায় গিয়ে আমি লেখাপড়ার ক্ষেত্রে, আমার ওয়াইফও চেষ্টা করে। পাশাপাশি তার স্কুলে যায়, তার টিউশনি মাস্টার আছে, তো তার মেধা বিকাশের জন্য তাদের পক্ষ থেকে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আমাদের গার্ডিয়ান পক্ষ থেকে যে ল্যাকিং গুলো আছে, আমি মনে করি এক্ষেত্রে গার্ডিয়ানের ল্যাকিং আছে। গার্ডিয়ানের যদি আমরা এই ল্যাকিং গুলো আমরা যদি
কারেকশন করি, সন্তানরা অবশ্যই ভালো হবে। আর ভালো তো আসলে সংজ্ঞা বলা কঠিন, ভালোর থেকে আরো ভালো আছে। তো আমি মনে করি আহ, আহ, সন্তান যেটা করে তাকে অবশ্যই সান্ত্বনা দিতে হবে, তাকে ভালো ব্যবহার করতে হবে। কেমন জাকির ভাই? থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি ঠিক এই বিষয়টা নিয়ে ইমতাজ ভাইয়ের কাছে একটু মতামত চাই। ইমতাজ ভাই, আপনি কি মনে করেন সন্তানের ইন্টেলিজেন্ট শুধু মানে পরীক্ষার রেজাল্ট এটাই দরকার, নাকি সামাজিক যে সোশ্যাল ইন্টেলিজেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্ট, মানুষকে দেওয়ার ইন্টেলিজেন্ট, ভলেন্টিয়ারি কাজ করার ইন্টেলিজেন্ট, এই বিষয়গুলো জরুরি আছে কিনা? আপনি কি মনে করেন? আপনি তো কর্পোরেট জায়গায় কাজ করছেন, বিভিন্ন মানুষের সাথে কাজ করছেন, শুধু কি বুদ্ধি বেশি থাকলেই কি জীবনে ভালো করা যায়, না সাথে সোশ্যাল হইতে হবে, একটু অ্যামিকেবল হইতে হবে, হিউম্যানিক হইতে হবে, আরেকজনকে রেসপেক্ট করা শিখতে হবে, সেটাও দরকার কিনা? আপনি কি মনে করেন ইমতাজ আলী ভাই? ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখছেন, সুন্দর মেধা না থাকলে কখনো এত সুন্দর এই প্রশ্নগুলো বের হয় না। আইকিউ, এটা হচ্ছে মনে হয় যে আগে প্রত্যেকটা বাবাকে বুঝতে হবে যে আমার সন্তানটা আইকিউ সম্পর্কে কতটুকু ধারণ করতে পারছে। এটাকে বাবাকে আগে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে যে আমি সন্তানের উপর ছাড়ি দিলাম, সেই সন্তানটা বুঝতে পারছে কিনা, যে কোনো বিষয় আর কি। এছাড়াও মনে করেন যে একটা সন্তান যখন গঠন করতে হলে আপনার আইকিউ, ইকিউ, পিকিউ এবং এসকিউ প্রত্যেকটা হচ্ছে সুন্দরভাবে তার ভিতরে গুণাবলী প্রস্ফুটিত করা প্রয়োজন। এবং শুধু আইকিউ দিয়ে কিন্তু কখনোই সে যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব না। এর জন্য মানে সবভাবে দেখা যাচ্ছে সুন্দরভাবে চলতে হলে বা জীবনে সফলতা অর্জন করতে হলে সন্তানকে এই 4টা বিষয়ে সুন্দর একটা স্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আশরাফ ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই জায়গায় আমি আপনাকে আরেকটু ডিগ ডাউন করব। আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান পৃথিবীর বড় নেতা হোক, মানে এমন কিছু জায়গায় যাক, সে বড় বড় দায়িত্ব পাক, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সে পৃথিবীর বড় বিজ্ঞানী হোক, অথবা বড় কোম্পানির সিইও হোক, অথবা বড় কোম্পানির চেয়ারম্যান হোক। এটা কিন্তু বাবা হিসেবে আমরা চাই। কিন্তু আমাদের এই যে একটা বড় লিডার হতে গেলে আমাদের যেমন আইকিউ দরকার, এসকিউ দরকার, পিকিউ দরকার, ইকিউ দরকার, সবই দরকার। একটা সন্তান ছোটবেলা থেকে বড় হতে যখন থাকে, ছোটবেলার যে ব্রেনের ডেভেলপমেন্ট, সেই জায়গায় আমরা খাবারের ব্যাপারে যত যত্নশীল হই, যে ভালো ভালো খাবার দেই, হরলিক্স দেই, হ্যাঁ আমরা নানান খাবার দেই আমাদের সামর্থ্য অনুসারে, কিন্তু তার মানসিক বিকাশ, তার স্পিরিচুয়াল বিকাশ, তার সোশ্যাল বিকাশ, তার যে পজিটিভ বিকাশ, অর্থাৎ সে যে নেগেটিভটা পজিটিভ, এই বিষয়গুলো বাবা মা হিসাবে কি আমরা খোঁজ খবর রাখি, বা সেই দিক গুরুত্ব দিয়ে সেরকম কানেকশনে কি আমরা যুক্ত করছি? আপনার কি মনে হয়? ধন্যবাদ জাকির ভাই, আপনার খুবই সময় উপযোগী একটা আলোচনা। আমরা এই বিষয়গুলো বাবা মা অনেকটা বলা যায় উদাসীন। বাবা মা নিজেদের জব নিয়ে ব্যস্ত থাকে, ছেলেদের মেধা বিকাশের জন্য সময় আরো বেশি দেওয়া দরকার। বাবা মা তাদের নিজেদের যে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ছেলেদের সন্তানরা যে মানে প্রতিভা কোন দিকে যাচ্ছে, এখন সবাই তো চেয়ারম্যান হতে পারবে না, সবাই তো নেতা হতে পারবে না, তাই না? এখন সন্তানের যে প্রতিভা যে সাইড দিয়ে একটু বেটার, আমি মনে করি সেদিকে বাবা মাকে নার্সিং করা উচিত। এখন মনে করেন আমাদের সমাজে যারা ভালো খেলোয়াড় এরাও কিন্তু সফল, যারা ভালো নেতা এরাও কিন্তু সফল, যারা ডাক্তার এরাও কিন্তু সফল, ইভেন যারা ভালো খামারিয়ান, ভালো কৃষক এরাও কিন্তু সফল, আবার অনেকে আছে ভালো বিজনেসম্যান, এরাও কিন্তু সফল। এখন সফলতা আসলে ডিপেন্ড করে সন্তানের এবং চেষ্টার উপরে, বাবা মার গাইডের উপরে। পাশাপাশি আমি মনে করি একেবারে মানে প্রথমত চেষ্টা করতে হবে সন্তান নৈতিক শিক্ষা শিক্ষিত হলো কিনা, সুশিক্ষা শিক্ষিত হলো কিনা। হ্যাঁ, সে সবসময় তার ব্রেনের মধ্যে মানুষের কল্যাণকর বিষয় থাকতে হবে, কখনো কারোর উপকার করতে না পারলে ক্ষতি করা যাবে না, এই চিন্তা চেতনা আমি চেষ্টা করি আমার সন্তানদের মধ্যে দেওয়ার জন্য। আমার সন্তান কখনোই
আমি দেখেছি আমার ছোট সন্তান এবং বড় সন্তান এরা কখনো কারো ক্ষতি করার চিন্তা করে না। এবং আমি কিন্তু বরাবরই কিন্তু আমি চিকিৎসা সেবার পাশাপাশি আমি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। আমি যখনই পথে চলি, কোনো ধরনের যদি কাউকে উপকার করার সুযোগ পাই, আমি হাতছাড়া করি না। অলওয়েজ আমি কিন্তু থিম একটা বহন করি যে মন্দ কাজ করব না, ভালো কাজ ছাড়বো না। হ্যাঁ, এবং অলওয়েজ ছোট হোক বড় হোক কোনো ধরনের আপনার ভালো কাজ, মিথ্যা অসৎ উপায় অবলম্বন করা, হ্যাঁ, এগুলা যদি না করি আর ভালো কাজ যদি আমরা করি, সেটা যত ছোট হোক না কেন, কাউকে সামান্যতম হেল্প করার সুযোগ পেলে পারে। ইভেন আমি যখন পথ চলি, হ্যাঁ, পাশে যদি কোথাও একটা মানে কারো কষ্টদায়ক পথে কিছু পড়ে থাকে, আমি কিন্তু সরিয়ে দিই। ইভেন যদি একটা কুকুরও মরা থাকে, কুকুর মরে পড়ে আছে, আমি কিন্তু সেটা সরিয়ে দিই সময় থাকলে পারে। এই যে পজিটিভ চিন্তা, আমি কিন্তু এটা ক্যারি করি। আমি কিন্তু বড় ধরনের কোনো ধরনের ওই সভাপতি, প্রেসিডেন্ট এগুলা না। আমি কিন্তু আমার নিজের যে পেশাগত আমার যে অবস্থা, আমি কিন্তু সন্তুষ্ট। এখন সবাই তো আর ওই প্রেসিডেন্ট হতে পারবে না, সবাই নেতা হতে পারবে না, কিন্তু সবাই চেষ্টা করলে ভালো মানুষ হতে পারবে। ভালো মানুষটা হওয়াটা সব থেকে আগে প্রয়োজন আমি মনে করি। কেননা আমাদের সমাজে এখন বর্তমানে বিভিন্ন যে দুর্নীতিতে আমরা খুবই খারাপ অবস্থা আর কি। এই দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমাদের ভালো মানুষ হিসাবে, ভালো নাগরিক হিসাবে আমাদের আগে নিজেকে তৈরি করতে হবে। আর শুধু বাবারা সন্তানদের ভালো মানুষ করতে হলে বাবাদের ভালো হতে হবে। যদি সন্তান যদি আমরা ভালো ভালো হতে বলি, অনেক বললাম, কিন্তু বাবারা যদি সেটা কারেকশন না করে নিজেরা ভালো না হয়, তাহলে সন্তান কিন্তু ভালো হবে না। জাকির ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। চমৎকার আলোকপাত করেছেন এবং খুবই সত্য কথা বলেছেন আমাদের আশরাফ ভাই, এবং আমরা আপনার জন্য গর্বিত। আপনি আমাদের এলাকায় যে ধরনের উদ্যোগে কাজ করছেন, আমরা আপনাকে স্যালিউট জানাই এবং আশা করি আপনার এই কাজগুলোর সুন্দর প্রতিদান সৃষ্টিকর্তা আপনাকে দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন। এই ক্ষেত্রে আমাদেরকে মনি ভাই একটা প্রশ্ন করেছেন, আমি ইমতাজ ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাই, আশরাফ স্যারের কাছেও রাখবো। প্রথমে মনি ভাই, ইমতাজ ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই, মনি ভাই বলেছেন যে ভালো ছাত্র এবং ভালো মানুষ, এই দুইটার প্যারালালি আপনি কিভাবে জিনিসটা দেখেন? ভালো ছাত্র নাকি ভালো মানুষ, কোনটা আপনি প্রেফার করবেন বা কিভাবে প্রেফার করবেন ইমতাজ ভাই? ধন্যবাদ স্যার সুন্দর একটা প্রশ্ন করার জন্য। ভালো ছাত্র এবং ভালো মানুষ দুটাই কিন্তু ভালোর পর্যায়ে পড়ে। তারপরেও কিন্তু আমি মনে করি যে ভালো মানুষ হওয়া আগে প্রয়োজন। সে ভালো ছাত্র হলে যে সে ভালো মানুষ হবে এটা কিন্তু নয়। কারণ ভালো মানুষ তিনি ভালো ছাত্র নাও হলে তার ভিতরে যে গুণাবলীগুলো আছে, অবশ্যই এই গুণাবলী দিয়েই সে ভালো মানুষে পরিণত হয়েছে। অনেক সময় দেখা যায় কি, দেখা যাচ্ছে ভালো ছাত্র কিন্তু সে ভালো মানুষে পরিণত হতে পারেনি। কারণ তার যে ভালো ছাত্র ঠিক হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে এক্সট্রা কিছু অর্জন করছে বিধায় সে অকালে ঝরে পড়ছে। এর জন্য সর্বোপরি আমার হচ্ছে ভালো মানুষ হওয়া প্রয়োজন। আমার সন্তানের ক্ষেত্রে ভাই, আমার সন্তানের ক্ষেত্রে আমি যেটা আশা করব যে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। কারণ দেখা যাচ্ছে চেষ্টা তো থাকবেই এবং আন্তরিক প্রচেষ্টা থাকবে, তারপরে না সেটা সফল কাম হবে। এর জন্য আমার প্রথম পছন্দ যে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, আদর্শ মানুষ হিসাবে। সবাই তো মানুষ, দুই হাত দুই পা দুই চোখ আছে, কিন্তু এই মানুষের মধ্যে দেখেন কত ভেদাভেদ, এক একজনের মেন্টালিটি, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, কত ব্যবধান। এই যে দেখেন বর্তমান সময় কেউ মনে করেন যে নেগেটিভ সাইডে সর্ব উঁচুতে উঠছে, আবার কেউ এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক ভালো ভালো কাজ করছে, যেগুলো মনে করেন যে অপ্রশংসনীয়। এইরকম এই যে যেই ভালো মানুষগুলা রয়েছে, এগুলা আমার প্রয়োজন। আমার দেখা যাচ্ছে ভালো ছাত্র হয়ে সে রাজনীতি করছে, কিন্তু সে দেখা যাচ্ছে মানে খারাপের দিকে উঁচু পর্যায়ে যাচ্ছে, এগুলোর প্রয়োজন নাই তো। কারণ এগুলো আস্তে আস্তে সে আলটিমেটলি ধ্বংসের পথেই যাচ্ছে, সে তো ধ্বংস হচ্ছে এবং আলটিমেটলি ওর চারপাশ যেগুলো আছে সবগুলাকে একসাথে সে একাই গিলে খাতে যথেষ্ট আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। মনি স্যার আরেকটা প্রশ্ন করেছেন, নেগেটিভ থট জেনারেট না করার জন্য কি কি মানসিক পদক্ষেপ নেওয়া উচিত? আপনি বিষয়টা কিভাবে দেখেন? আপনি যদি এটাও বলে যান এই ফাঁকে।
হুম, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক সুন্দর প্রশ্ন করছেন। নেগেটিভ থট জেনারেশন হচ্ছে এটা না করার পদক্ষেপ হচ্ছে প্রথমে ধীর স্থিরভাবে সে শুনবে। কারণ তার শোনাটাই হচ্ছে যেকোনো বিষয়। দেখা যাচ্ছে আপনি একটা কথা বললেন, আমি একটা মন স্থির করে শুনলাম। আমি যতটুকু মন স্থির করে ওই বিষয়টা শুনবো, তার ওই কাজের প্রতি আমার আগ্রহটা ততটা বাড়বে। তার ওই আগ্রহটা বাড়লে মনে করেন নেগেটিভ অ্যাটিটিউডটা আস্তে আস্তে ওটা ডিলিট হয়ে যাবে। এর জন্যই করতে হবে যে তার মাইন্ড সেটআপটা যে কোনো সময়, আর কিছু কিছু এক্সট্রা পদক্ষেপ তো আছেই, যেমন কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি, শুনতে হবে। শোনার পরে বুঝতে হবে যে না, তিনি কি বলতে চাচ্ছে। অনেক সময় নেগেটিভ অ্যাটিটিউডটা থাকে সবারই, পজিটিভ নেগেটিভ। তারপরেও মনে করেন যে নেগেটিভটা আমি নিলাম না, আমি ওইটাকে পজিটিভ কনভার্ট করলাম। তারপরে দেখা যাচ্ছে আলটিমেটলি আপনিও খুশি হবেন, আমার চেয়েও ভালো লাগবে, কাজ করতে আরো উৎসাহ বাড়বো। এর জন্য আলটিমেটলি নেগেটিভ তো টোটালি না। থ্যাংক ইউ নেগেটিভ ভেরি মানে মাচ, এর তো থ্যাংক ইউ, কোনো সংজ্ঞাইতে হয় না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ঠিক এই প্রশ্নটাকেই আশরাফ স্যারের কাছেও রাখতে চাই। আশরাফ স্যার, যদি আপনি একটু দেখেন, মনি স্যার জিজ্ঞেস করেছেন নেগেটিভ থট জেনারেশন না করার জন্য কি কি মানসিক পদক্ষেপ নেওয়া উচিত, আপনি যদি একটু বিষয়টা আলোকপাত করেন। নেগেটিভ বলতে আমরা বুঝি সাধারণত আমাদের যেটা সমাজে, আমার নিজের থট থেকে বলছি, সমাজে যেটা অকল্যাণকর, হ্যাঁ, এবং যেটা মানে খারাপ, সেটাকে আমরা নেগেটিভ বলি। আর যেটা বেটার, সকলের জন্য কল্যাণকর, সেটা আমরা পজিটিভ আমরা মনে করি। তো আমাদের অলওয়েজ কিন্তু নেগেটিভ, পজিটিভ যদি আমরা গ্রহণ করি, পজিটিভ যদি আমরা ভালো কিছু গ্রহণ করি, নেগেটিভ কিন্তু আমাদের দেহ আমাদের থেকে এমনি চলে যাবে। আমি সবসময় কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস ক্যারি করি, যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি গ্রহণ করি। যখনই গ্রহণ করি তখনই আমার থেকে নেগেটিভটা বিদায় নেয়। যেমন একদম সুন্দর করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমি হয়তো এত সুন্দরভাবে আগে দিতাম না। হ্যাঁ, আমাদের সমাজে কিন্তু অনেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো এটা, এই যে বিষয়টা, ভালো কিছু আমি দেখলে পারে সেটা গ্রহণ করি, পরে থেকে আমি সেটা আবার ওই সুন্দর সালামটা আমি গ্রহণ করলাম, অটোমেটিক্যালি আমার এই যে মানে অসুন্দর সালামটা কিন্তু বিদায় এলো। আমি পথ যখন চলি, যখনই দেখি যে কোনো ভালো লাগা কথা, ভালো লাগা ব্যবহার, হ্যাঁ, আমার কাছে ভালো লাগে, সেটা আমি গ্রহণ করি। গ্রহণ করলে সেটা পজিটিভটা আসো, নেগেটিভটা অলরেডি চলে যায়। আপনি যদি অলওয়েজ সত্য কথা বলার চর্চা করেন, তখন আপনার যদি ছোটখাটো একটা মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, তাহলে কিন্তু সত্য বলার যখন চর্চা করবেন, মিথ্যা কিন্তু অটোমেটিক বিদায় হয়ে যাবে। আর নেগেটিভ বলতে আমাদের সমাজে যত নেগেটিভ যে বিষয়গুলো আছে, হয়তো বা এই যে ড্রাগ অ্যাডিক্টেড, মিথ্যা বলা, হ্যাঁ, এই ইপটিজিং দা, বিভিন্ন ধরনের মানুষের ক্ষতিকর, হ্যাঁ, এবং বড় পর্যায়ে দুর্নীতি, এইগুলো আসলে আমাদের অন্তর্মধ্যে ঢুকে পড়েছে। আমাদের এই এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই যে আন্দোলন, আপনি যে আন্দোলন করছেন, হ্যাঁ, বোকা বাবা একটা প্রোগ্রামে, অত্যন্ত সময় উপযোগী। আমাদের গার্ডেনদের যে আমাদের বোকামি, যে ভুল আমরা করছি, সেটা আমরা অনেকে যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছি দেখছি, আমরা মনে হয় আমরা ফিল করছি। এবং যারা ছাত্র আছে, যারা সন্তানরা আছে, তারা যারা দেখতেছে, তারা কিন্তু তারাও ফিল করছে যে আমরা তাদের ভুল, তাদের কোথায় সংশোধন হওয়া দরকার, এই বিষয়গুলো তারাও কিন্তু ফিল করছে। বিশেষ করে তারা তো ছোট, আমরা আমরা আমাদের বোকামিটা আমরা আপনাদের মাধ্যমে আমরা ক্লিয়ার ধরতে পারছি, এবং এই বিষয়গুলো আমরা ফিল করে সন্তানদেরকে আমরা অবশ্যই চেষ্টা করছি যাতে সন্তান সুসন্তান হয় এবং পৃথিবীতে তারা কন্ট্রিবিউশন করতে পারে, অবদান রাখতে পারে পজিটিভলি। হ্যাঁ, এই সন্তান পৃথিবীর সমস্ত আমি কিন্তু অলওয়েজ শুধু আমার নিজের সন্তান সন্তান মনে করি না, আমার ভাইয়ের সন্তান, আমার বোনের সন্তান, আমার পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে যে হোক না কেন, আমি চেষ্টা করি তাদেরকে নিজের সন্তানের মতন করে একটু কাছে এগিয়ে নিয়ে, যদি তার মধ্যে খারাপ কিছু দেখি, আমি বলি, তুমি বাবা তোমরা এইভাবে করো না, হ্যাঁ, এইভাবে করো। আমরা কিন্তু কাছে হাত বুলিয়ে আদর করে চেষ্টা করি, কারণ আমার শুধু সন্তানই যদি ভালো হয় আর পাড়া প্রতিবেশী সন্তান যদি খারাপ হয়, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হবে না। আমি একটা এক্সাম্পল দিই, আমি আমার বাড়ির আঙ্গিনায় যদি শুধু সাফ করলাম, মশা মশা তো সব জায়গায় আছে, শুধু বাড়ির আঙ্গিনায় সাফ করলাম, আমার আশেপাশে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে সচেতন সবাইকে না করি, আমার আঙ্গিনা পরিষ্কার হলো, কিন্তু আশেপাশের আঙ্গিনা এলাকা থেকে কিন্তু মশা এসে আমাদের কামড়াবে, তাহলে তো আমরা আলটিমেটলি উপকার পেলাম না। সুতরাং আমি নিজে সচেতন হব,
আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও সচেতন করতে হবে, তাদের বলতে হবে তোমাদের সন্তান দিকে খেয়াল রাখো, হ্যাঁ তোমার সন্তান এই ভুল আছে, হ্যাঁ এটা যদি ধরিয়ে দেওয়া হয় তখন আমাদের সকলে যেই সচেতন নাগরিক হিসেবে, সচেতন পিতা হিসাবে যদি আমরা দায়িত্ব পালন করি। আমার বাবা চাকরি করতেন নর্থ বেঙ্গল পেপার মিলে পাকশিতে, তো সেখানে প্রায় কলোনিতে আমার প্রায় 200 পরিবার ছিল, 200 পরিবার, আপনার ওই চারদিক দিয়ে বাউন্ডারি ছিল। এই 200 পরিবার আমরা কিন্তু একেবারে এক পরিবারভুক্ত ছিলাম। আমরা যখনই বের হতাম, হ্যাঁ এই যে 200 পরিবারের বাবারা কিন্তু যদি চোখে পড়তো কোনো ছেলে, হ্যাঁ কোনো ছেলে যদি কোনো ধরনের ধূমপান করতো বা কোনো অনৈতিক কাজ কারো চোখে পড়লে পারে নিজের সন্তান হিসাবে তাদের শাসন করতো, হ্যাঁ ভালোবাসতো, কখনো ভাবতো না যে ওইটা আমার সন্তান না। এই যে চিন্তা, এই কিন্তু আমাদের সাথে থাকা দরকার যে আমাদের প্রত্যেকে আমার সন্তান অমুকে বকে যাচ্ছে, অমুকে খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং আমার কি, আমার সন্তান তো ভালো হচ্ছে, এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ এটা করতে গেলে আপনাকে ওই সন্তানকে ভালোবাসতে হবে। সন্তানের অনেক সময় যদি কোনো সমস্যা থাকে, সমস্যা টাকা পয়সার সমস্যা হোক বা ওই সন্তানের কোনো অসুখ বিসুখের সমস্যা হোক, যে কোনো সমস্যা হলে তাকেও আপনার নিজের সন্তানের মতো কিন্তু সহযোগিতা হাত বাড়ানোর চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, সে আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনার এই সমাজটা সুন্দর হবে। কেমন আমি শুধুমাত্র বলেই গেলাম, আমি আমার মুখে বললে হবে না, আপনি ভালোবাসা দিয়ে প্র্যাকটিক্যালি আপনারা যদি কাছে টেনে নিয়ে আদর করেন তাহলে পরে আপনার নিজের সন্তানও ভালো হবে, অপরের সন্তানও ভালো হবে মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার আলোকপাত করেছেন আশরাফ ভাই। আমি এই বিষয়ে আপনার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, ধরেন আপনি যে এলাকায় আছেন, আমাদের কাছে যে ধরনের অভিযোগ আসে, দেখা যায় যে বর্তমান প্রেক্ষাপটে গার্ডিয়ানরা কেন জানি, আপনি যেরকম সুন্দর একটা কলোনিতে ছিলেন, একটা সুরক্ষা বলয় ছিল, অর্থাৎ আপনি যদি কোনো কিছু একটা ভুল করেছেন অথবা সন্ধ্যার পরে বাইরে আছেন, আপনার বাসায় কিন্তু ফোন করে আপনার বাবাকে বলতে, তোমার ছেলেকে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে, এত রাতে এখানে কি করে, 3জন বসে আছে আড্ডা দিচ্ছে, এলে কিন্তু আপনার বাবার কাছে ফোন যেত এবং আপনার বাবা কিন্তু সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করতো, এত রাতে কি করিস তুই, বা ওখানে কি করেছিস বল, কি হয়েছে বল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে বাবারা যিনি এই তথ্যটা দিচ্ছেন তাকে তিরস্কার করে নাই, আমার ছেলে সিগারেট খাইছে, আমার টাকা খাইছে, তোর সমস্যা কি। এই যে এনকারেজমেন্টটা আসছে না, তো বাবারা এই জায়গায় কি বোকামি করছে, কেন আমরা সামাজিক সুরক্ষা বলয়টাকে নষ্ট করলাম। এবং সমস্ত বাবাদেরকে আপনি আসলে কি পরামর্শ দিবেন, কারণ কখনোই আমি একা বাবা হিসেবে আমার সন্তানকে পরিপূর্ণ মানুষ তৈরি করতে পারবো না, আমার চারপাশের সহযোগিতা লাগবে। আমরা কেন সবার সহযোগিতা সবাই চাচ্ছি না, কোথায় সমস্যা, আমরা কি ইগো সমস্যার মধ্যে আছি, নাকি আমরা আসলে মানে কি সামাজিক সাইকো প্যাশেন্টের মতো আছে? আপনি যদি বিষয়টা একটু আলোকপাত করেন এবং সমস্ত বাবাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু পরামর্শ দেন আশরাফ ভাই। ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন এটা খুবই সময় উপযোগী। আমাদের বাবারা এখন অনেকটা বলা যেতে পারে একটা সংকীর্ণ মানসিকতার মধ্যে আমরা অতিবাহিত হচ্ছি। আমরা এটা আসলে বাবাদের দোষ আমি দিব না, আমাদের এখন মানে যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন। হ্যাঁ আমাদের আগে হাতে অনেক সময় ছিল, এখন বলা যায় অনেকটা কম্পিটিশন। সবাই আমরা মানে কিভাবে বস্তুবাদী স্বার্থ উদ্ধারের জন্য আমরা কাজ করব, আমরা টাকা উপার্জন করব, নিজেরা ব্যাংক ব্যালেন্স করব। হ্যাঁ আমরা পরিবারের সবাই আরামায়েশ কিভাবে বাড়ানো যায়, আরামায়েশ, সন্তানের নৈতিক শিক্ষা বাদ দিয়ে হ্যাঁ তাদের আরামায়েশি চিন্তা করছি যে সন্তানের আমি কত আমি মানে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সন্তানের কত দামি ব্যাগ দিলাম, দামি হ্যাঁ শার্ট দিলাম, জুতা দিলাম। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশন নিজের এককেন্দ্রিক চিন্তা ভাবনা চলে আসছে। হ্যাঁ একসময় কিন্তু আমাদের এই এই অবস্থাটা আগে ছিল না। আমরা বাবারা নিজেদের সন্তানের পাশাপাশি দেখাচ্ছে যে তার ভাইয়ের ছেলে, তার বোনের ছেলে, তাদেরকেও দেখভাল একসময় করছে। কিন্তু এখন বর্তমানে এই চিন্তা চেতনা বলা যায় অনেকটা কমে গেছে। আমার মনে করি, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এই বিষয়টা থামেন, আপনারা থামেন। আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনারা কি চাচ্ছেন? আপনি অনেক সময় গার্ডিয়ানরা নিজে জানে না কি চাচ্ছে, আরো চাই। তো এই যে আমাদের এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের হাদিসে আছে কি, সবসময় আল্লাহ শুকরিয়া করো, সবসময় আল্লাহ শুকরিয়া করো,
এবং তোমাদের নিচের দিকে তাকাও। তুমি যে অবস্থায় আছো তার থেকে নিচে যারা আছে অনেকে অনেক কষ্টে আছে, অনেকের খাওয়া কষ্ট, পড়া কষ্ট, চেহারাও তোমার থেকে অনেক খারাপ আছে। তুমি আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করো। তো নিয়ামতের শুকরিয়া যখন করবে তখন সে কি করবে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, এক ভদ্রলোক, মানে এটা এক্সাম্পল আর কি, যে তার হচ্ছে দামি জুতা নাই। হ্যাঁ, দামি জুতা নাই, সে এখন তার খুব মন খারাপ করে হাঁটতে হাঁটতে দেখে যে এক ভদ্রলোকের একটা পাই নাই। যখন দেখে যে একটা পা নাই, তখন তার মধ্যে একটা উপলব্ধি আসলো যে আমার তো একটা ভালো জুতা নাই, আমি এত মন খারাপ করছি, আর ওর তো পা নাই একটা, সে তো কত কষ্টে আছে। এই যে চিন্তা, এই থটটা আমাদের থাকা দরকার। হ্যাঁ, যে আমরা যার যা অবস্থানে আমরা কিন্তু অনেক সময় সন্তুষ্ট না। আমরা ভাবি না যে আমাদের যে অবস্থানটা, এই অবস্থানে আসার জন্য অনেকেই কিন্তু স্বপ্ন দেখে। আর আমার যে অবস্থানে এসেছি, আমরা এই অবস্থানে আসার জন্য আমাদের অনেক সংগ্রাম করা লাগছে। সুতরাং আমরা আরো চাই এই যে ছুটাছুটি, এই ছুটাছুটিটা আমার মনে হয় বন্ধ করা দরকার। বন্ধ করে আমাদের কি উচিত, এই উচিতের দিকটা, আমাদের কি উচিত কি অনুচিত, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করা দরকার। উপলব্ধি করে আমি মনে করি গার্ডিয়ানদের ভালোবাসা দিয়ে তার নিজের সংসারকে যেমন মানে মনে করি ভালো করার চেষ্টা করতে হবে, তার আশেপাশের প্রতিবেশী, তার বন্ধু বান্ধব। এখন বর্তমানে মানুষজনে এতই আপনার খুবই আমি কি বলবো, মানুষের কথা দিয়ে কথা না রাখার যে একটা টেন্ডেন্সি। হ্যাঁ, একটা কথা দিলে কথা রাখতে হবে, মানে মিথ্যা বলা, হ্যাঁ, প্রতারণা করা, এই যে বিষয়গুলো সমাজে ছড়িয়ে গেছে। আমি কিন্তু আপনার কাউকে যদি কোনো কথা দিই, এইটা কথাটা আপনার রাখতে হবে। আপনি মনে করেন আপনার মানে ভাবতে অবাক লাগে, কাউকে যদি টাকা ধার দেওয়া হয়, হ্যাঁ, টাকা ধার দেওয়ার সময় ভালোই লাগে, আর টাকা যে এই দিনে দিবে সেই দিনে মনে হয় যে আমি কি অপরাধ করলাম। টাকা ধার দেওয়ার মহান লাগে, টাকা ধার চাওয়া মানে টাকা চাইতে গেলে ভিক্ষুক লাগে। তো এই যে বিষয়গুলা, মানে এটাকে ছোটখাটো বিষয়, মানুষের প্রয়োজনে কিন্তু অনেক সময় অপরের বিষয়ের কাছে হাত পাতা লাগে মানুষের বিভিন্ন প্রেক্ষাপটে। তো এই বিষয়গুলো মানুষের ছোটখাটো বিষয় কিন্তু মানুষ ভাবে না। আমি আমার সন্তানদেরকে আমি চেষ্টা করি, তুমি বাবা যে যা বলবা, হ্যাঁ, তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, এটা অত্যন্ত বিনয়ের সাথে বলবে এবং কথা রাখার চেষ্টা করতে হবে। এবং আমার ছেলে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ, সে মানুষ কাউকে নিজে কম খেয়ে কাউকে খাওয়ানোর চেষ্টা করে। হ্যাঁ, নিজের একটা কলম মানে হয়তো খারাপ কলম রেখে দিল, ভালো কলমটা তার বন্ধুকে দেওয়ার চিন্তা ভাবনা করে, মানে অপরের মুখে হাসি ফোটানোর তাদের চিন্তা চেতনা, এটা ভালো লাগার মতো। আমি যেমন নিজেও আমি ছাত্র জীবন থেকেই অপর মুখে হাসি ফোটানোর একটা চেষ্টা আমার ছাত্র জীবন থেকে ছিল। আমি যখন স্কুল লাইফে পড়ি তখনও কিন্তু আমার ওই ব্যাগের মধ্যে একটা কিছু তুলা, কিছু স্যাভলন, একটা ব্যান্ডেজ, গজ, একটু প্যারাসিটামল, একটা গ্যাসে করে রাখতাম স্কুল লাইফ থেকেই, কলেজ লাইফে, যে আমার নিজের প্রয়োজন হতে পারে, আমার কারোর প্রয়োজন হতে পারে। আমি আপনার একটা গল্প বলি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি পাবনা এডওয়ার্ড কলেজে, আমি বললাম না, আমি ওই ফার্স্ট এড বক্স যেটা বলা হয় তাকে আমি রাখতাম অলওয়েজ। আমি বাইক চালাই যাচ্ছি, বাইক বলতে বাইসাইকেল, হ্যাঁ, এর মধ্যে সামনে দেখি একটা মোটরসাইকেল, হ্যাঁ, একজন বৃদ্ধ লোককে আঘাত করেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে বৃদ্ধ লোকের কান একবারে কপাল কেটে রক্ত বাড়াচ্ছে। এর মধ্যে মোটরসাইকেল আলাদা পলাইছে। এখন চারদিকে প্রচুর মানুষজন এসে বৃদ্ধ মানুষটাকে দেখছে। হ্যাঁ, আমি সাইকেল থামায় আমি যাই দেখি যে বৃদ্ধ লোকটা কপাল দিয়ে রক্ত বাড়াচ্ছে। আমি তাৎক্ষণিক, আমার সবাই বলতেছে ডাক্তার লাগবে, বৃদ্ধ লোকটা তো রক্ত মানে ক্ষরণ হচ্ছে, অল্প সময়ের মধ্যে মারা যেতে পারে, ডাক্তার লাগবে, তবে ডাক্তার নিতে হবে। ওখানে ডাক্তার কিন্তু আশেপাশে ডাক্তার নাই, বেশ দূরে আর কি ডাক্তার হয়তো ছিল। তো আমি তখন ওই ব্যাগ থেকে ওই গজ, ব্যান্ডেজ এগুলো নিয়ে, স্যাভলন নিয়ে বৃদ্ধ লোকটা একটু মাথায় দিয়ে ব্যান্ডেজ বানিয়ে দিলাম। ব্যান্ডেজ যখন বেঁধে দিলাম তখন সবাই বলতে না বলতে ডাক্তার করতে আসলো। ওই সময় কিন্তু আমি ছাত্র। এই যে চিন্তা চেতনা, আমার সবসময় মানুষের একটু উপকার করার সুযোগ পায়, এই চিন্তা চেতনা সকলেই থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে একটা প্রশ্ন করেছেন আমাদের ফাইজুল আনু ভাই। আশরাফ ভাই, যদি আপনি এই প্রশ্নটা একটু আলোকপাত করেন। উনি জানতে চেয়েছেন, এ চাইল্ড মে টেক নেগেটিভ স্টেপ, হাউ ক্যান প্যারেন্টস টার্ন নেগেটিভ টু পজিটিভ অ্যাটিটিউড
অফ এ চাইল্ড প্লিজ ডিসকাস। অর্থাৎ একটা বাচ্চা একটা ভুল করতে পারে, একটা নেগেটিভ স্টেপ নিতে পারে, বাবা কিভাবে কারেকশন করবে। আমরা অনেক সময় বলি কানেক্ট ফার্স্ট বিফোর কারেক্ট, তো বিষয়টা যদি আপনি একটা আলোকপাত করেন। সরি, আপনি নিশ্চয়ই প্রশ্নটা দেখতে পেয়েছেন যে বাচ্চারা অনেক সময় ভুল করতে পারে, অনেক কিছু নেগেটিভ স্টেপ নিতে পারে। তো বাবা হিসেবে আমি যদি দেখতে পাই আমার বাচ্চা একটা ভুল করেছে বা একটা নেগেটিভ স্টেপ নিয়েছে, আমি কিভাবে তাকে কারেকশন করতে পারি, বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। প্রশ্ন কি আমাকে করা হয়েছে নাকি? আপনি একটু আলোকপাত করেন, আমাদের সবাইকে করা হয়েছে। ধন্যবাদ। সন্তানরা তো আসলে ওদের বুদ্ধি পরিপক্ক মানে বলা যাবে না, তো অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় ভুল করে বসতে পারে। সে আমি দেখলাম যে সঙ্গদোষী হোক বা যেভাবে বিড়ি সিগারেট হয়তো মুখে দিয়েছে বা এরা আমরা খেয়াল করলাম যে আমার ছেলে বিপদে যাচ্ছে বা কোনো ধরনের খারাপ ছেলেদের সাথে যাওয়ার চেষ্টা করতেছে। আমি যখন এটা খেয়াল করব, অবশ্যই আমাকে স্টেপ নিতে হবে। স্টেপ নিয়ে আমি অবশ্যই তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এবং যে ছেলেগুলা বিপদে গেছে, আমাদের সুযোগ থাকে, আমাদের সময় থাকে, তাদেরকে অবশ্যই ভালো করার জন্য আমার যতটুকু সুযোগ আছে আমার চেষ্টা করতে হবে। তারপরে আমার সন্তান যদি নেগেটিভ সাইডে যায়, অবশ্যই আমাকে তাকে কাউন্সেলিং করতে হবে যে এটা ফিউচার ভালো না, এটা মানুষ খারাপ বলবে বা এটা তোমার এই ক্ষতি হবে, তুমি সেখান থেকে তুমি কাম ব্যাক করো। হ্যাঁ, এই যে বিষয়গুলো এটা অবশ্যই মনিটরিং করতে হবে। আমরা যদি ওভারলুকিং করলে হবে না। আমাদের গার্ডিয়ানরা অনেক সময় ব্যস্ততার কারণে অনেক সময় ওভারলুকিং করে, কারণ নেগেটিভ তখন স্টেপ নিয়ে অনেক সময় অনেক দূরে এগিয়ে যায়, তখন সন্তানকে আবার কাম ব্যাক করা সো ডিফিকাল্ট। সুতরাং আমি মনে করি যদি শুরুতে সেটা ফিল করা যায়, তাহলে খুব ইজিতেই আবার সন্তানকে আবার স্বাভাবিক করা সম্ভব। আমরা একটু করি, আমরা যে চিকিৎসা করি ডাক্তার, আমরা যে কোনো রোগ যদি খুব জটিল পর্যায়ে চলে যায় তখন সারতে আবার কিন্তু সময় লাগে, আবার অনেক সময় ক্যান্সার হয়ে গেলে পরে সারাও যায় না। তো আমাদের একইভাবে যদি শুরুতে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে সেটা আপনার চিকিৎসা করলে ভালো হয়ে যায়। একইভাবে এই যে সমাজটা বা ছেলেরা খারাপ কিন্তু একেবারে হয় না, মানে খুব হঠাৎ করে খারাপ হয় না, আস্তে 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 স্টেপ বাই স্টেপ এটা খারাপের একটা সীমায় চলে যায়। কেমন যখন দেখা যাচ্ছে যে অনেক দূরে চলে যায়, তখন কিন্তু আবার কাম ব্যাক করা খুব ডিফিকাল্ট, অসম্ভব না, তো খুব ডিফিকাল্ট। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে আমি মনে করি এটা খুবই ইজিলি তাকে আবার কারেকশন করা সম্ভব। জাকির ভাই, থ্যাংক ইউ, সুন্দর আলোকপাত করেছেন। আমাদেরকে মনি স্যার আপনাকে একটা প্রশ্ন করেছেন আশরাফ ভাই, সেটা হলো যে আপনি ওনারা আপনাকে দেখেছেন আপনার মেয়ের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে গান করতে। সো আপনাকে প্রশ্ন করেছেন এই যে ভালো সংস্কৃতি চর্চার যে ব্যাপারটা, বাবা মা হিসাবে আমরা এই জায়গাতেও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আমরা সন্তানকে ভালো সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এনকারেজ করি না, সন্তানকে পড়ো 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 এইগুলোর মধ্যে আটকে রাখি। আমরা কিন্তু সন্তানকে ভলেন্টিয়ারি কাজে, রোভার স্কাউটে, সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা, বিভিন্ন ধরনের ছোটবেলা থেকে আমরা কিন্তু এনগেজ করতে চাই না অনেক ক্ষেত্রে বাবা মা। সো আপনি এই এনগেজ করছেন বলে আমার মুনি স্যার বলেছেন। সো বিষয়টা আপনি কেন করছেন বা সকল গার্ডিয়ানের জন্য কি আপনি বলতে চান, সাংস্কৃতিক বিকাশে কিভাবে বাবা মা আসলে বাচ্চাদেরকে এনগেজ করতে পারে, আপনি যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ মনিকে এবং আপনাকে। আমি বরাবরই কিন্তু একজন সংস্কৃত মানুষ, বিনোদন প্রেমী মানুষ। আমাদের একটা কথা বলা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমাদের শুধু লেখাপড়া যদি আমরা করি, আমি একটা এক্সাম্পল দিই মাঝে মাঝে, যে আমরা এই যে কোথাও যদি দাওয়াত খেতে যাই, শুধু ভাত মাছ দেয় না বা গোশ দেয় না, আদার্স কিছু বোরহানি দেয়, সালাদ দেয়, হ্যাঁ মিষ্টি দেয়, দই দেয়। তো আমাদের টার্গেটটা লেখাপড়া বা জীবনের জার্নিটা আমাদের পার করা, কিন্তু এই জার্নিটা আরো আপনার আকর্ষণীয় করার জন্য এবং লেখাপড়া একঘেয়েমিতা দূর করার জন্য আমি মনে করি খেলাধুলা, বিনোদন এটা খুবই প্রয়োজন। আমি ছোটবেলা থেকে লেখাপড়া করেছি আমার সাধ্য মতো, কিন্তু খুব বেশি লেখাপড়া আমার ভালো লাগতো না। 1-2 ঘন্টা পড়তাম, একটু বাইরে গিয়ে আড্ডা মারতাম, একটু ঘুরতাম, এই যে লং টাইম, এটা আমার বরাবরই ভালো লাগে না। আমি
খেলাধুলা করেছি। এখন পর্যন্ত আমি শীতকালে কিন্তু ব্যাডমিন্টন খেলি। শীতকালে 4-5 মাস এখনো আমি ব্যাডমিন্টন খেলি। আমার ছেলে মেয়েকেও আমি ব্যাডমিন্টন খেলা শিখিয়েছি। আমি ছেলে এবং মেয়ে, শুধু তাই নয় জাকির সাহেব, অনেক বাবা বাবা মা কিন্তু বোকামি করে, গান শিখায়, হ্যাঁ, বা ইংলিশ শিখায়, হ্যাঁ, গান শিখায়, ইংরাজি শিখায়, তারা খুব তৃপ্তি বোধ করে। আমি কিন্তু শিখার সমস্যা নাই, তার আগে আমি মনে করি তাকে কোরআন শিখাইতে হবে। তার আগে প্রয়োজন আমি মনে করি তাকে সুইমিং শিখাইতে হবে, সাঁতার শিখাইতে হবে। আমি মনে করি আপনারা যে আহ, রাসূলের জামানায় কিন্তু আপনার হচ্ছে এই মানে ওই সময় যে তলোয়ার আছে না, তলোয়ার চালানো শিখা, এটা সুন্নত ছিল, নিজের আত্মরক্ষার জন্য, পাশাপাশি অন্যায় প্রতিবাদ করার জন্য। ওই সময় ঘোড়া, হ্যাঁ, বা উট চালানোর উনি ওই সময় চর্চা হতো, ওই সময় শেখানো হতো। এখনকার জামানায় কিন্তু উট আর ঘোড়া নাই, এখন বাইক, হ্যাঁ, সাইকেল বা মোটর সাইকেল বা আরো বড় গাড়ি, পাশাপাশি আপনার এখন এই যে আত্মরক্ষামূলক মার্শাল ক্যারাত, আমি মনে করি এটাও শেখার দরকার প্রত্যেকেরই, তার নিজের সুরক্ষার জন্য এবং সমাজে অন্যায় করে প্রতিবাদ সে করতে পারে। আমি নিজে কিন্তু আমার মেয়ে যখন ক্লাস 4-এ পড়ে, আমি নিজে এইখানে ডাক্তারি করেছি 2টা পর্যন্ত, 2টা থেকে 3টা পর্যন্ত আমি মেয়েকে সাঁতার শিখাইছি। পাশে একটা পুকুর আছে, পুকুরে নিয়ে মেয়েকে আধা ঘন্টা আমি নিজে ধরে ধরে 15 দিনের মধ্যে আমি কিন্তু আমার মেয়েকে সাঁতার শিখাইছি। এবং আমার ছেলেকেও গত 2 বছর আগে এই 10 থেকে 15 দিনের মধ্যে আমি নিজে সাঁতার শিখাইছি। আমি মনে করি এই গার্ডিয়ানরা এই বোকামিটা অনেক সময় করে যে সাঁতার শিখায় না। আমাদের এই যে কোমলমতি বাচ্চারা অনেক সময় মানে অনেক সময় আমরা মিডিয়াতে আসে, পেয়ার পত্রিকা আসে যে অমুক পানিতে ডুবে মারা গেছে, হ্যাঁ, নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেছে। আমাদের নদী মাতৃক দেশ, আমি গার্ডিয়ানদের বলবো আপনাদের বাচ্চাদেরকে মেহেরবানি করে আপনারা সাঁতার শিখাবেন। পাশাপাশি আমরা মনে করি শুধুমাত্র মানে অবদান রাখার জন্য, হ্যাঁ, অবদান রাখার জন্য শুধু লেখাপড়া করে আপনার মানে টপ আপনি রেজাল্ট করলেন, কিন্তু শারীরিক ফিটনেস নাই। আপনার শারীরিক ফিটনেস, মনের যে পরিপক্কতা, পাশাপাশি শারীরিক ফিটনেসের দরকার। এর জন্য আমি মনে করি খেলাধুলার মাধ্যমে সেই শারীরিক ফিটনেস আছে, হ্যাঁ, ব্যায়াম করতে হবে, সকালে হাঁটাহাঁটি করতে হবে। আমি 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 বলেছি আপনাকে, আমি নিজেও ছাত্র জীবনে কিন্তু এই মানে মার্শাল আর্টে ভর্তি হয়েছিলাম বেশ কয়েক মাস, হ্যাঁ। এবং এই যার কারণে এখন আমার সেই বলিষ্ঠতা আছে। আমার সামনে যদি কেউ অপরাধ করে, আমার এটা কিন্তু সম্ভব, আমার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি না থাকলে তো আমি সেই মানে ভূমিকা রাখতে পারবো না, হ্যাঁ। আমাদের কাছে এখন আমি গত 2 বছরের আগের বছর আমি কিন্তু বললাম না, আমি যে কোনো কাজ খুব মন দিয়ে করি, খাওয়ার সময় মন দিয়ে খাই, আমি খেলার সময় মন দিয়ে খেলি, পড়ার সময় মন দিয়ে পড়ি, টিভি দেখার সময় মন দিয়ে টিভি দেখি। এবং এটা কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষা, যা করবা মন দিয়ে করবা। আমি খাওয়ার সময় কিন্তু আপনাকে একটা ভক্তি শ্রদ্ধা করে আপনার খাওয়া শুরু করতে হবে। আমরা অনেক সময় মোবাইল টিভি আর খাই, টিভি দেখি আর খাই, গল্প করতে করতে, না, এটা আল্লাহ তাআলার নিয়ামত, বিসমিল্লাহ বলে খাইতে হবে, হ্যাঁ। এবং এই যে রিজিকটা আপনাকে আল্লাহ ব্যবস্থা করেছে, হ্যাঁ, এই যে কৃষকের তার শ্রমের কারণে আমি চাউল পেয়েছি, আমি আটা পেয়েছি বা ডাউল পেয়েছি, তো কৃষকের প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমি লবণ পেয়েছি লবণ চাষির কারণে, সেই সমুদ্রের লবণ চাষিরা লবণ চাষ করে, হ্যাঁ, ব্যবসার মাধ্যমে আমি যে বিভিন্ন হাত বদল হয়ে আমি লবণ পেয়েছি। এই যে বিভিন্ন যে স্তরে এই যে সমাজের আমি যেটা আমি পেয়েছি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা দরকার। আমরা শুধু খেয়েই গেলাম আর আমি ভাবলাম না, এটা ঠিক না, আমাদের ভাবতে হবে। কারণ আমরা তো নিজেরা আসলে অনেক সময় একটু পয়সা হলেই আমরা খুব অহংকার করি, আমরা মনে হয় যে আমি কি না কি হয়ে গেলাম। অনেকে মানুষ মনে করি না, হ্যাঁ। অনেকে মুসি বা আমরা ঝাড়ুদার হোক বা কৃষক হোক বা ডেলিভারি হোক বা রিক্সা চালক হোক, আমরা অনেক সময় আমরা এস্টিমেট করি না, ওদেরও সমাজে আপনি যে আরামে এসে আছেন, হ্যাঁ, বেটার পজিশন আছেন, ওদেরও অবদান আছে। আপনার রিক্সা চালকরা আপনাকে রিক্সা চালিয়ে গন্তব্যে পৌঁছায় দিচ্ছে, আপনি অবশ্যই তাকে ভালো ব্যবহার করতে হবে, তাকে ইনসাফ করতে হবে। তাকে গরিব বলে তাকে আপনার যে নেগলেন্সি করবেন, এটা উচিত হবে না। সেও আল্লাহ তাআলার বান্দা, হ্যাঁ। এটা আপনার এই থিমটা কিন্তু অনেকের নাই, এই থিমটা থাকতে হবে। তো সেক্ষেত্রে এটা মানে এটা একদিনে হবে না,
দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে হবে। বাবা মা যদি এই ধরনের চিন্তা চেতনা থাকে, তার সন্তানের মধ্যে কিন্তু প্রভাবিত হয়। বাবা মার দিকে যদি মা বাবার মধ্যে চিন্তা চেতনা না থাকে, প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু সন্তানের মধ্যে অনেক সময় এই প্রভাবটা পড়ে না। সুতরাং আমি বাবা মাকে বলবো, আপনারা একটু মানবিক গুণাবলী নিয়ে এগিয়ে যাবেন। মমতা, মূল্যবোধ, ভালোবাসা, এই যে বিষয়গুলা, অপরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, এই বিষয়গুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আশরাফ ভাই, আপনি চমৎকার কিছু মূল্যবোধের কথা বলেছেন এবং অসাধারণ। আমরা বিশ্বাস করি আমাদের বাবা মা গুলো যদি কিছুটাও যদি একটু মনোযোগ দেয়, তাদের জীবনের পরিবর্তন আসবে। এইগুলো বাবা মার জন্যই করতে হবে, কারণ সন্তানের মিস্টেকের ফল কিন্তু বাবা মাকেই ভোগ করতে হবে। সন্তান যদি ভালো কিছু করে, সেটার সুমিশ্র ফলও বাবা মাই ভোগ করবেন। সেই জন্য বাবা মা হিসেবে আমাদেরকে আমাদের আশরাফ ভাই যে কথাগুলো বললেন, মনোযোগ সহকারে শুনতে হবে, মানতে হবে, ব্রেনে নিতে হবে এবং এক্সিকিউশন করতে হবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি একটু ইমতাজ ভাইয়ের কাছে জানতে চাই, আমাদেরকে মনি স্যার একটা কমেন্টস করেছেন, এখনকার পিতা মাতারা তাদের সন্তানের কোনো নেগেটিভ কথা নিতে পারেন না। বিষয়টা আপনি কিভাবে দেখেন ইমতাজ আলী ভাই? ধন্যবাদ স্যার, সুন্দর একটা প্রশ্ন করছে। যে পিতা মাতা হচ্ছে সন্তানের বিষয়টা নেগেটিভ নিতে পারে না, কারণ পিতা মাতার ওইরকম ভিতরে সেন্সই কাজ করছে না যে না, সে নেগেটিভ নিবে, আগে শুনবে, জানবে বিষয়টা। এর প্রথমে হচ্ছে পিতা মাতা বা অভিভাবক এক্সাইটেড হয়ে থাকে। এর জন্য যে পিতা বা মাতা এদের লেগলেন্সি আছে, এ বিষয়টা তারা টেক কেয়ারই করে না। কারণ পিতা মাতার সন্তান তো মানে যে কোনো বিষয়ে নেগেটিভ বা এগুলো ইস্যু শো করতেই পারে, কিন্তু এগুলাকে পজিটিভে কনভার্ট করার জন্যই তো পিতা মাতার হচ্ছে দায়িত্ব, কর্তব্য। যখন একটা দুইটা যখন এরকম নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে পারবে, সেখানেই হচ্ছে পিতা মাতার সাফল্য। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতাজ আলী, ধন্যবাদ। চমৎকার আলোচনা করার জন্য। আমাদেরকে একটা সুন্দর প্রশ্ন করেছেন ফাইজুল আনু ভাইয়া। উনি বলেছেন, ইজ মোবাইল ফোন ইজ এ ডিস্ট্রাকটিভ ডিভাইস ফর আওয়ার চাইল্ড? আমি প্রথমে ইমতাজ আলী ভাইয়ের কাছেই জানতে চাই, তারপরে আশরাফ স্যারের কাছে আসবো। আপনি কি মনে করেন যে মোবাইল ফোনটা একটা বাচ্চার জন্য একটা ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ডিভাইস? ইমতাজ আলী ভাই। হ্যাঁ, ধন্যবাদ। বাচ্চাদের সাধারণত, শুধু বাচ্চাদের না, যে কোনো মানুষেরই খারাপের প্রতি আকর্ষণ বেশি থাকে। যেমন হচ্ছে যে মোবাইল ডিভাইসটা, এটা আপনি একটা অ্যাডাল্টেরই দেখেন না, যে কিছুদিন আগে দেখলাম সোনারগাঁয়ে একটা ফোন কিনে দেয়নি অভিভাবক, এর জন্য সে আত্মহত্যা করছে। কিন্তু সে তো যদি এটা বুঝতে পারতো, তাহলে সে এই কাজগুলা কখনো করতো না, সে আত্মহত্যা করতো না। তারপর ডিভাইস দেখা যাচ্ছে সন্তানের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় পরে সে যখন অ্যাডাল্ট হলো, ম্যাচুরড হলো, তারপরে সে ডিভাইসের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো সে যখন বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, তখন সে মোবাইল ইউজ করতে পারবে। তখন সেই ডিভাইসটা দেখা যাচ্ছে ওরকম ক্ষতিকারের কারণ হয়ে দাঁড়াবে না। কিন্তু যখন একেবারে চাইল্ড বা ছোট বাচ্চা থেকে যখন এই ডিভাইসটি ইউজ করবে, তখন অবশ্যই এটা হচ্ছে সন্তানদের জন্য মারাত্মক, জীবনের হুমকি স্বরূপ। কারণ এখান থেকেই সে পজিটিভ কিছু শিখতে পারে না, এখান থেকে যত নেগেটিভ ধারণাগুলো আছে বা নেগেটিভ অ্যাসোসিয়েট গুলো আছে, এগুলো খুব বেশি আকর্ষিত হয়। কারণ মানুষ এমন একটা প্রাণী যেটা হচ্ছে নেগেটিভের প্রতি এত পরিমাণ তার ভিতরে ইমোশন থাকে, যা পজিটিভের ভিতর 10%ও থাকে না। এর জন্য একটা সন্তানকে এই ডিভাইসটা দেওয়ার আগে অবশ্যই পিতা মাতাকে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিতে হবে থ্যাংক ইউ যে আমি ভেরি কি মাচ। এই ডিভাইসটা দিয়ে সন্তানের অকল্যাণে বয়ে আনছি। থ্যাংক ইউ ইমতাজ আলী। আমি সিমিলার প্রশ্নটাকে আশরাফ স্যারের কাছে রাখতে চাই। আশরাফ স্যার, আমাদের একজন খুবই শুভাকাঙ্ক্ষী ফাইজুল আনু ভাই বলেছেন যে মোবাইল ডিভাইসটা কি বাচ্চার জন্য ডিস্ট্রাকটিভ কিনা, আপনি যদি একটু আলোকপাত করেন এই প্রশ্নটার উত্তরে। ধন্যবাদ। আমাদের মোবাইল আসলে আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা যেরকম আগে খেলার পরিবেশ পেতাম ফিল্ডে, মাঠে, সে পরিবেশ কিন্তু আমরা সন্তান দিতে পারছি না। মাঠে যখন আমরা ফুটবল খেলতাম বা আদার্স ক্রিকেট বা আদার্স ফিল্ড ওয়াইজ যে খেলাগুলো আছে, এগুলো আমরা খেলতাম বিধায় আমরা মোবাইল ওই সময় ছিল না, মোবাইলের আমরা জানতামও না, মোবাইলের দিকে আমাদের এদিকে সে সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে আমরা কিন্তু
আমরা যেভাবে খেলার মাঠে খেলার সুযোগ আমরা পেয়েছিলাম, সেই সুযোগ আমরা কিন্তু দিতে পারছি না সন্তানদেরকে। যার কারণে সন্তানদের তো যদি সেই বিনোদনের একটা সুযোগ আমরা দিতে পারতাম, হয়তো সন্তানরা এই মোবাইলের প্রতি এমন আসক্তি হতো না। কিন্তু এখন আমরা গার্ডিয়ানরা এখন মানে কি বলবো, এতই কর্মব্যস্ততা হতে পড়েছি যে মানে সন্তানদের টাইমটা পাস করবে, এই টাইমটা পাস করার তো একটা মাধ্যম লাগবে। এই মাধ্যমটা এখন আমরা সন্তান অনেক সময় গার্ডিয়ানরা বিকল্প হিসাবে মোবাইল নিজেরাই হাতে তুলিয়ে দিয়েছি সন্তানদেরকে। সন্তান যখন মোবাইল ডিভাইস হাতে পেয়ে যায় তখন সন্তান বেশিরভাগ আমাদের নেগেটিভ দিকে চলে যায়। হ্যাঁ, আমাদের মোবাইলে ইন্টারনেটের যুগে বিশেষ করে এই কোমলমতি বাচ্চাদের যেটা আমরা দেখতে না বলি, যেটা করতে না বলি, সেদিকে কিন্তু ওদের আকর্ষণ বেশি থাকে। হ্যাঁ, এবং বর্তমানে এই মোবাইলে বিভিন্ন খেলা, গেম, বিভিন্ন প্রোগ্রাম এতই আকর্ষণীয়, তখন সেটার প্রতি একটা বলা যায় অ্যাডিক্টেড হয়ে যায়। তখন মোবাইল ছাড়া সন্তান খেতেও চায় না। হ্যাঁ, মোবাইল এমন তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। তো মোবাইলটা অবশ্যই আমি মনে করি স্কুল লাইফে বাচ্চাদের অবশ্যই দেওয়া উচিত না। মোবাইল ক্ষতি ডেকে আনে। এখন যখন বাচ্চা যখন পরিপক্ক একটা ম্যাচুরিটি দিয়ে চলে আসে, বিশেষ করে আফটার এসএসসি, আমি বলি এসএসসির পর এইচএসসি ইন্টারমিডিয়েটের পরে একটু ম্যাচুরিটি আসে, ওই সময় মোবাইল ডিভাইসটা দেওয়ার কথা ভাবা যেতে পারে। কিন্তু তার আগে এই কোমলমতি বাচ্চাদের এখন দেখি ওই মাও ফেসবুক টেপে, বাচ্চাও ফেসবুক টেপে, বাচ্চাও গেম খেলে। এই যে কালচারটা চলে আসছে, এটা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সন্তানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধ্বংস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা নিজেদেরকে যে বেশি বেশি মোবাইল আমরা ইউজ করি, আমার সন্তান কিন্তু নিষেধ করতে পারবো না। আমরা অবশ্যই আমাদেরও এটা বিষয় কন্ট্রোল করতে হবে। আমাদের বিভিন্ন বিনোদন, আমি বিশেষ করে এই যে সপ্তাহে কোথাও একদিন সময় বের করে বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা কিন্তু আমি করার চেষ্টা করি। ঘুরতে নিয়ে গেলে তখন হবে কি, এই যে ভ্রমণের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখা যায়, লেখাপড়ার মাধ্যমে অনেক সময় অনেক কিছু শেখা যায় না, কিন্তু ভ্রমণের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। এটা করতে হবে। পাশাপাশি সকালবেলা যদি ছেলেদের একটু মানে কোরআন তেলাওয়াতের দিকে, হ্যাঁ, বা একটু বসে একটু সকলে একসাথে বসে একটু হাদিস আলোচনা যদি করা যায়, তাহলে পরে এই কিছুটা মনে করি মানুষের বাচ্চাদের ব্রেনের মধ্যে পজিটিভ কিছু মানে চিন্তা চেতনা ভাবনা ঢোকানো যায়। হ্যাঁ, আমাদের মোবাইলে আসলে মোবাইলটা আমি ব্যক্তিগত মনে করি মোবাইলটা নেগেটিভ ইফেক্ট পড়ছে সমাজে এবং পরিবারে। জাকির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি, এবং আপনি খুবই সুন্দর করে আলোকপাত করেছেন যে মোবাইলকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারবো। এবং আমি কিন্তু অনেস্টলি বলছি, আমার বাসায় কোনো মোবাইল থাকে না। এবং আমার কিন্তু এক মেয়ে ক্লাস 7-এ পড়ে, একটা ক্লাস 1-এ পড়ে, একটা 2.5 বছরের বাচ্চা আছে। অনেস্টলি আমার বাসায় কিন্তু টিভিও নেই। সো আই ডু ম্যানেজ, কারণ আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি যে অনেকে ব্যাখ্যা করেন যে টিভি থেকে অনেক কিছু দেখে শিখে। আমার বাচ্চারা কিন্তু অনেকের থেকে অনেক অ্যাডভান্স। তারা কিন্তু টিভির জন্য পিছিয়ে নেই, মোবাইল নেই বলে পিছিয়ে নেই, তারাও মোবাইল দেখার সুযোগ পায়। কিন্তু আমি 100% অ্যাক্সেস দেই নাই। আমার বাসায় একটাই স্মার্টফোন, যেটা আমার, এবং সেটাই সবাই ব্যবহার করে উইথ লিমিটেড টাইম। আমার বাচ্চাদেরকে টাইম দেওয়া আছে, তারা মোবাইল দেখে, তারা অনলাইনে ক্লাস করে, বাট টিভি নেই। তারা কিন্তু নিজেরাই এনগেজ থাকে, তারা নিজেরাই। আমরা অনেক সময় একসাথে বসে প্রজেক্টরের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে নাটক দেখি, সিনেমা দেখি, একসাথে দেখি। আর টিভি কিন্তু একটা বড় টাইম কনজিউম করে। মোবাইল কিন্তু আমাদের মানসিক ভাবে স্ট্রেস বাড়ায়, নানান রকমের যন্ত্রণা দেয়। ইভেন টিভি থাকলে যেটা হয়, পরিবারে দেখবেন যে আপনি হয়তো নাটক দেখতে চাচ্ছেন, আপনার সন্তান হয়তো কার্টুন দেখতে চাচ্ছে, আপনার ওয়াইফ হয়তো সিরিয়াল দেখতে চাচ্ছে, একটা কনফ্লিক্ট তৈরি হয়। হ্যাঁ, আপনার ওয়াইফ বাচ্চাকে কোনো কিছুতে এনগেজ জোর করে দিয়ে টিভিতে সিরিয়াল দেখছে, আপনি যেন ডিস্টার্ব না করে, সন্তান হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, তুমি খেলো, একটা সিরিয়াল দেখে নেই। এই যে পারিবারিক সম্প্রীতি, ডিজিটালাইজেশনের যুগে কিন্তু আমাদেরকে প্রচন্ড স্মার্ট হইতে হবে। এই কারণেই আমরা বাবাকে বোকা বলেছি। যে বাবা 1 লাখ টাকা দিয়ে টিভি কিনে দিয়ে বাইরে এসে বলে আমার বউ তো বাচ্চারে দেখে না, সারাদিন সিরিয়াল দেখে, বোকামিটা তো বাবাই করছে। বাবাই তো 1 লাখ টাকা দিয়ে বড় একটা টিভি কিনে দিয়েছে। এই টিভিটা কে কিনেছে? বাবাই তো করেছে। বাবাই সন্তানকে বড় একটা ট্যাব কিনে দিয়েছে 14,000 টাকা দিয়ে। বাবাই সন্তানকে একটা সুন্দর স্মার্টফোন দিয়ে দিয়েছে। আমার ছেলে ইউটিউব চালায়, আমার 1 বছরের ছেলে, সে ইউটিউবে সব জানে। কি গর্ব, কি অহংকার! আমরা এই বাবাদেরকে বোকা বলছি। বাবা একটা বড় ভূমিকা পালন করতে পারে। পড়াশোনার অজুহাতে এই করোনার মধ্যে অনেক বাবা আমাদের কাছে প্রশ্ন করেছেন, এখন তো সন্তানকে ক্লাস করতে হয়,
বিশ্বাস করেন আমাদের গবেষণা বলতেছে 60% ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করতে এসে অনলাইনে ক্লাস করে না। হয়তো ফোনটা অন করে দিয়ে সে অনলাইনে ক্লাসে আছে, সে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, পাবজি খেলতেছে, ও বান্ধবীর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে, মেসেঞ্জারে পুং পাং করতেছে, ভিডিও অফ করে রেখে টিচার কি বলতেছে শোনার কোনো খবর নাই। 60% এই অবস্থা। সো এই অজুহাত দিয়ে সন্তান মার বাবাকে প্রেশার দিয়ে মোবাইল কিনে নিচ্ছে যে আমার ক্লাস করতে হবে, স্যার অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমি তো অনলাইনে পরীক্ষা দেবো। হ্যাঁ, সো বাবা মা কিন্তু মনে করছে যে আজ তাই তো সন্তান তো পিছিয়ে পড়বে, ক্লাস না করলেই হবে, সেই হবে। হ্যাঁ, কিন্তু তারপরে মোবাইল কিনে দিচ্ছে। হ্যাঁ, ক্লাস করতে যদি হয় আপনার মোবাইলটা দেন, আপনি ওই সময় পর্যবেক্ষণ করেন, ক্লাস করার বাইরে মোবাইল আবার নিয়ে নেন। ক্লাস করার সময় আপনি মাঝে মধ্যে দেখেন যে সে আসলে কি ক্লাস করছে। সো বাবা মা হিসেবে আমাদেরকে আসলে বোকামি করা যাবে না। আমাদের এই পেজের মাধ্যমে আমরা সমস্ত বাবাদেরকে সচেতন করতে চাই, আপনার সন্তানের ক্ষতিকারক কোনো কিছু আপনি সবচেয়ে ভালো বুঝবেন। সো আপনি অন্য কোনো কিছুকে, সমাজকে, টিচারকে, মোবাইলকে, টিভিকে, ইন্টারনেটকে দায় দিয়ে কোনো সময় আমরা পার পাবো না। কারণ আপনার সন্তানের দায়বদ্ধতা কিয়ামত পর্যন্ত আপনার কাছে থাকবে। আপনার সন্তানকে যে কথা আশরাফ স্যার বলছিলেন, নামাজ যদি না শিখান, ধর্মীয় অনুভূতি যদি যে কোনো ধর্মের আপনি হন না কেন না শিখান, শেষ দিনে কিন্তু আপনার সন্তান বলবে আমার কোনো দোষ নেই, আমাকে তো বাবা মা বলে নাই, তো ওনাদেরকে ধরো, সমস্ত দোষ ওনাদের। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি পার পেয়ে গেছেন, কখনোই পার পাবেন না। বোঝা কাঁধে এই বোকা বাবারা কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এবং আপনার মিস্টেকের কারণে যদি আপনার সন্তান অন্যায় করে, সমস্ত দোষ কিন্তু আপনার কাছে বংশ পরস্পরে চলে আসবে। সুতরাং আমাদেরকে সচেতন হইতে হবে, বোকামি করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে মুনির ভাই অনেকগুলো কমেন্টস করেছেন এবং মুনির ভাই বলেছেন আমি যেমন মোটিভেটর কাউন্সিলর, সেই পরিপ্রেক্ষিতে একটা কথা শেয়ার করতে চাই। আমাদের নিজের চেহারাটুকু দেখার জন্য আয়না ব্যবহার করে নিতে পারি। এক্ষেত্রে আয়নাবিহীন ভাবে আমরা শুধু আমাদের চেহারাগুলো কল্পনা করতে পারি, কিন্তু বাস্তব চেহারা কেমন তা দেখতে পেলাম না। একইভাবে আমাদের সন্তানেরা যারা আমাদের সবচেয়ে বড় সম্পদ, সে শুধু আমার সারা পৃথিবীর সন্তান থেকে আমি কি পেতে চাই। অনেক বড় একটা কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মুনির ভাই চমৎকার প্রশ্ন করেছেন। মুনির ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি কিনা, আমরা কি সমাজের জন্য চিন্তা ভাবনা করি কিনা। আমরা যদি আত্মকেন্দ্রিক হয়ে যাই তাহলে আমাদের পৃথিবী বদলাবে না। হ্যাঁ, ঠিক এই বিষয়টা আমি একটু আশরাফ ভাইয়ের কাছে আলোকপাত করতে চাই যে আশরাফ ভাই, আমরা কি আসলে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি কিনা, এই জায়গাতে আমাদের আসলে কি করণীয় আছে? আশরাফ ভাই যদি আলোকপাত করেন। ধন্যবাদ। আসলে আমি আগে বলেছি যে এখন আমরা খুব স্বার্থপর হয়ে যাচ্ছি, আত্মকেন্দ্রিক, নিজের সন্তান, নিজের পরিবার, এ নিয়ে আমরা অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি। এই চিন্তা চেতনা থেকে আমাদের আসলে মানে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার। আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বিশ্ব, সব কিছু নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু আমি নিজে ভালো থাকলাম, আমি নিজে ভালো খেলাম, হ্যাঁ, এই ভাবনা থেকে আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার। কারণ আমাদের যদি এই ক্ষুদ্র জীবনে, আমরা যদি দেশের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য পজিটিভ কিছু যদি আমি করে না যেতে পারি, তাহলে আমার জীবনের সার্থকতা কি, আমার জার্নি সার্থকতা কি? আমার এই ক্ষুদ্র জীবনে আমার নিজেকে অবদান রাখার চেষ্টা করতে হবে। আমার সন্তান যদি সুশিক্ষা শিক্ষিত হয়, সেও তার দেশের জন্য, তার পরিবেশের জন্য, তার আশেপাশে সবার জন্য সে একটা ভালো একটা অবদান রাখবে, যেটা কল্যাণ বয়ে আনবে। কিন্তু আমরা এখন বর্তমানে সমস্ত সবাই নিজে আমি ব্যাংক ব্যালেন্স করবো, নিজে এ করবো সে করবো, হ্যাঁ, নিজে আলিশান থাকবো, নিজের আরাম আয়ের সকতে ভাবে চিন্তা চেতনা নিয়ে আসি। আমার অধীনস্থ আমার প্রতিবেশী বা আমার যেখানে জব করি তার নিম্ন পিয়ন বা আদার্স অনেক সেক্টর থাকে, তাদেরও একটু খোঁজখবর নিতে হবে, তারা কি খাচ্ছে, তাদের আর্থিক সচ্ছলতা কতটুকু আছে, তাদের মানে নিম্ন যারা আছে আশেপাশে, যারা ওরা কেউ চিকিৎসা অভাবে কষ্ট পাচ্ছে কিনা, হ্যাঁ, লেখাপড়ার অর্থাভাবে লেখাপড়ার সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের এখন, তাদের বাড়িতে ঠিকমতো খাবার আছে কিনা, এই বিষয়গুলো আমরা অনেক সময় চিন্তা করি না। কিন্তু এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের আশেপাশে অনেক সময় আমরা অনেকে হাত পাতে, আমাদের কখনো কাউকে হাত পাতে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা সকলেই খাবো কিঞ্চিত, কাউকে না করে বঞ্চিত, এই চিন্তা চেতনা থাকা দরকার। আমি শুধু একাই আমি ভোগ করে গেলাম, আমি অপরকে দিকে একটু
মানে পজিটিভলি তাকালাম না, সহযোগিতা হাত বাড়ালাম না, যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া মানুষগুলোকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে পরে আপনি ভালো মানুষ হবেন। ভালো মানুষ আপনাদের সকলে হতে চায়। হ্যাঁ, সকলে কিন্তু মানে প্রশংসা শুনতে চায় যে হ্যাঁ আমি সবাই প্রশংসা শুনো, প্রশংসা, কিন্তু প্রশংসা পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সংজ্ঞা আমি একটু নিজে আমি যেটা ধারণ করি, হ্যাঁ, যে যে মানুষ সত্য ও ন্যায়ের পথে চলে, যে মানুষ কাজকর্মে আন্তরিকতা মহব্বত দেখায়, হ্যাঁ, এবং যে মানুষ অপর মানুষের কল্যাণের জন্য তার মনটা কাঁদতে হবে, তাহলে তাকে ভালো মানুষ বলা যাবে। আপনি অপর মানুষে আপনার কষ্টে আপনার মনটায় ব্যথা পেল না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই, আপনার ভাই ছেলে, বোনের ছেলে, আপনার ভাইনা ভাইস্তি কষ্টে আছে, আপনার মনটা কাঁদলো না, একটু সহযোগিতা, আপনার পকেটে টাকা আছে, আপনি একটু সহযোগিতা করার জন্য চিন্তা করলেন না, হ্যাঁ, টাকা নাই, আপনার একটু পরামর্শ দিলেন, হ্যাঁ, এই সময় দিলেন, এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসলো না, আপনি ভালো মানুষ হতে পারবেন না। আপনি স্বার্থপর মানুষ, আপনি বেঈমান, আমি বলবো বেঈমান। কারণ আপনি এই যে অবস্থায় আসছেন, এই অবস্থায় আপনি একা আসতে পারেননি। আপনার নানা নানি, হ্যাঁ, আপনার চাচা চাচি, আপনার মা বাবা, হ্যাঁ, তাদের অক্লান্ত পরিশ্রমে আপনি এই পর্যায়ে আসছেন। আজকে খুব দুঃখ লাগে, অনেক সন্তানরা তার বাবা মার দিকে তাকায় না। হ্যাঁ, বাবা মার খোঁজ খবর রাখে না। আপনার একটু একটা বিষয় যে এরকম আসছে যে দুনিয়াবী সম্পদে যে সন্তান ধনী, হ্যাঁ, সে সন্তানের সাথে বাবা মা কথা বলতে কষ্ট পায়, বাবা মার, হ্যাঁ, কথা বলতে ভয় পায় যদি সন্তান অসন্তুষ্ট হয়। আর যারা ইমানের সম্পদে যারা ধনী, তারা কিন্তু বাবা মার সাথে কথা বলতে একটু ভয় পায়, বাবা মা যদি কষ্ট পায়, অসন্তুষ্ট হয় কিনা। এই যে চিন্তা চেতনা, আমার মনে হয় এই চিন্তা চেতনা থাকার দরকার আমাদের। এই একেবারে কেমন যেন হয়ে গিয়েছে আমরা, মানে উচিত অনুচিত আমাদের এই বোধটা অনেক সময় হারিয়ে গেছে। আমরা বাড়িতে যাই নিজের সন্তানের জন্য বা বিবির জন্য অনেক সময় রেশায় নিয়ে যায়, বাবা মা আছে বৃদ্ধ, তাদের খোঁজ খবর রাখি না। বাবা জন্য আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বাইরে মানে আমরা এখনো যারা ছোট, যখন আমার তো সন্তানাদি আছে মহব্বতের জিনিস, যখন বাইরে থেকে ঘরে যাই আমরা কিছু একটা ভালো খাবার নিয়ে যাই, যাতে সন্তানরা খুশি হয়ে যায়। একসময় তো আমার বাবা মা, তো আমরা ছোট ছিলাম, বাবা মা তো এটা সেটা নিয়ে গেছে, আমাদের মুখে তুলে দিছে, আমাদের মুখের হাসি ফোটানোর জন্য। সে বাবা মারা আমরা খোঁজ অনেক সময় নিই না। সে বাবা মারা আপনার বাড়িতে গিয়ে আপনার যেমন সন্তানদের জন্য কিছু নিয়ে যান, বাবা মা জন্য নিতে হবে, কারণ বাবা মা তো আপনার পথে বসে থাকে। হ্যাঁ, বাবা মা আপনি যেই কষ্টে লালন পালন করেছে, হ্যাঁ, সে আপনার সেটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনার অকৃতজ্ঞ সন্তান, অমানুষ, জানোয়ারের সমতুল্য আমি মনে করি। সুতরাং আমাদের ধন্যবাদ। আমার বাবা মার দিকে অবশ্যই খেয়াল, বাবা মা দোয়া থাকলে দুনিয়াতে আপনি সম্মানিত হবেন, আখেরাতে সম্মানিত হবেন। আপনার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার খুশি আল্লাহ খুশি, বাবাও খুশি আল্লাহ খুশি। এই চিন্তা চেতনা কিন্তু আজকের এই আলোচনা, এই মানে পর্যালোচনা খুব কমে গেছে। এটা ইসলামে আছে, আমাদের ইসলামে আলোচনা অনেক কমে গেছে। মাকে আপনার মা যদি একটু অসন্তুষ্ট হয়, আপনার কিন্তু দুনিয়াতে অসুখী, আর পরকালে তো আপনার জন্য একেবারে বরবাদ হয়ে যাবে। আমার বাবা মারা গেছে গত 3 বছর আগে। আপনার আমার বাবার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করেছি, বাবা যখন অবসরে যায়, আবার বৃদ্ধ হয়ে যায়, আমি বাবাকে চেষ্টা করেছি, বাবার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করেছি, বাবার সাথে গল্প করার চেষ্টা করেছি। বাবা আমাকে খুব ভালোবাসতো। আমি বাবার বড় ছেলে। আমি বাইরে থেকে বাড়িতে গেলেই আমার সন্তানের জন্য যদি কিছু নিতাম, এটা আম হোক, ফল হোক বা আঙ্গুর হোক, আর বাবার জন্য নিতাম। এটা বাবা বেশি না, বাবা সামান্যতম একটু দিলেই বাবা খুশিতে মন ভরে যায়। বাবা গত 3 বছর আগে বাবাকে হারিয়েছি। বাবা যে কি সম্পদ, এটা এখন আমি ফিল করছি, অতটা আগে ফিল করতে পারি নাই। এখন মা বেঁচে আছে, মা অনেক বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, মা বাবার শোকে অনেকটা বলা যায় অসুস্থ। আমি চেষ্টা করি বাবা, আমি এখন কর্মব্যবস্থার মাঝে রাত 9টা 10টাতে গিয়ে মায়ের সাথে আড্ডা দিই, মায়ের সাথে গল্প করি। হ্যাঁ, মায়ের অনেক আগে স্মৃতিগুলা, হ্যাঁ, একটু আলোচনা করি। মা খুশি হয়, মার সাথে হাঁটি একটু। হ্যাঁ, মা তো সারাদিন ঘরেই থাকে, একটু হাঁটি, 10 মিনিট 15 মিনিট হাঁটি, একসাথে হাত ধরে ধরে গল্প করি, হাঁটি। এই যে চিন্তা চেতনা আমার এটা কাজ করে। একটু মা অনেক সময় এখন বয়স হয়েছে, তো বয়স হলে যা হয় আমাদেরও হবে,
আমি আপনার কিন্তু আজীবন ইয়াং থাকবো না। অনেক সময় বিছানায় পেশাব পায়খানা করে ফেলে, আমি নিজেই পেশাব পায়খানা সাফ করি, আমার খুব ভালো লাগে। কেন এই আল্লাহ তো আসলে আমাদের এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আমাদের আখেরাতের কথা ভাবতে হবে। সে বোকা, এই যে আমরা বলছি না বাবা বাবা বোকা, বোকা বাবা, বাবা বোকা, বোকামি কি কারণে বলছি আমরা? সন্তানদের ঠিক মতো গাইড করতে পারতেছি না, যার কারণে সন্তান হয়তো বিপদে চলে যাচ্ছে। কিন্তু আমি মনে করি আমরা সকলেই বোকা হব যদি আমরা আখেরাত, মৃত্যুর পরে জিন্দিগির কথা ভুলে যাই। মৃত্যুর পরে জিন্দিগির কথা আমাদের ভাবতে হবে, মৃত্যুর পরে জিন্দিগি এই দুনিয়া থেকে সাজাইতে হবে। আমি শুধু দুনিয়া দুনিয়া সাজালাম তা হবে না, আমার আখেরাতকেও সাজাতে হবে। সুতরাং এই আখেরাতকে পাইতে হলে আপনার মানুষকে ভালোবাসতে হবে, মানুষের আপনার দুঃখে আপনার দুঃখ পেতে হবে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পিতা মাতা, হ্যাঁ ভালো পিতা মাতার সেবা করার বিকল্প নাই। পিতা মাতা আপনি এই মায়ের সাথে গল্প করবেন, মা কি চায়, মা কি মা এর খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, তাহলে পরে মায়ের দোয়া পাওয়া যায় মনে করি। মায়ের দিকে নেক দৃষ্টিতে, মা যে কষ্ট করে মানুষ করেছে আমাদের, মায়ের দিকে যদি নেক দৃষ্টিতে একবার তাকানো যায়, হ্যাঁ হাদিসে আসছে সে কবুল হজের সব হয়। হজ করার জন্য আপনার সেই মক্কা যাওয়া লাগবে না। যদি মাকে যদি সেবা চিন্তা ভাবনা করি, মাকে যদি নেক দৃষ্টিতে তাকাই দেখি, মা যে কষ্ট করে তাকে সবটুকু দিয়ে এই যে মা সন্তানকে লালন পালন করে, এই যে মানে ভাবনা থেকে যদি মাকে দৃষ্টি মানে একটু তাকানো যায়, সালাম বিনিময় করা যায়, আল্লাহ আরো খুশি হয়ে যায়। ভাইজান, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। চমৎকার কথা বলেছেন আশরাফ ভাই, এবং আপনার কথা শুনে আমি মোহিত হলাম। আমরা এই আড্ডাগুলো এই জন্যই করে থাকি, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই, আমাদের সকলেই সচেতন হতে চাই, আমাদের ভুলগুলো আমরা খুঁজে বের করতে চাই, আমাদের যে কষ্টগুলো আমরা আছে আমাদের বাবা মাকে দিয়ে থাকি নানান কারণে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেই জায়গায় আমরা বারবার এই কথাগুলো শুনতে চাই যেন আমি বদলাতে পারি, আমরা বদলাতে পারি, আমরা সকলেই বাবা মার যত্নশীল হতে পারি। একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি। ইমতাজ ভাই, আমি আপনার কাছে ঠিক এই বিষয়টাই জানতে চাই। আমাদেরকে কাজী মুহির ভাই একটা সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন অনেক বড় কমেন্টস এর মধ্যে দিয়ে যে আমাদের বাবা মাই কিন্তু আমাদের সন্তানের জন্য আয়না, অর্থাৎ আমি বাবা মা হিসেবে কেমন, আমার সন্তানের আচরণের ভিতরে সেটা প্রতিফলিত হয়, এবং বাবা মা যদি ভালো হয় সন্তান কিন্তু অটোমেটিক্যালি সেই গুণগুলো পেয়ে যায়। সো আপনি কি একই কথা মনে করেন কিনা যে সন্তানকে ভালো করার জন্য বাবা মাকে আসলেই ভালো মানুষ হইতে হবে, সন্তান অটোমেটিক্যালি বাবার আচরণ থেকে শিক্ষা গ্রহণ করবে, এবং সন্তানের আচরণ থেকেই বাবা বুঝতে পারবে বাবার কারেকশনের দরকার আছে কিনা? ইমতিয়াজ, আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমি কাজী মুনির স্যারের মতামতে সম্পূর্ণ একমত। কারণ একজন বাবা মায়ের সন্তানের যে বিহেভিয়ার সবকিছু দেখেই বাবা অনুধাবন করতে পারে যে না, আমি যেইভাবে চাইছি যদি বাবা সঠিকভাবে নার্সিং করে, এই যে বাবার গুণাবলী যদি সন্তান পেয়ে থাকে, তাহলে অবশ্যই মনে করেন যে সে বাবা সার্থক। এবং উনি যেমন বললো যে তারপরে একটা ক্রোমোজোমের বিষয় থাকে, যে বাবা যদি ভালো হয় সন্তান মনে করেন যে অটোমেটিক্যালি ভালো হবে। সে সব বিষয়ে লেখাপড়া, ধ্যান ধারণা, বিচার বুদ্ধি, বিবেক বোধ সবকিছু আলটিমেটলি সন্তানের ভিতরে পরিবর্তন হবে। এর জন্য আমি স্যারের সঙ্গে সম্পূর্ণই একমত। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা একদমই আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমাদেরকে ফাইজুল আনু একটা প্রশ্ন করেছেন, আমরা একদম এটাই শেষ প্রশ্ন হিসেবে নিতে চাই। ফাইজুল অনু ভাই বলেছেন, সামাজিক চিন্তাধারার সাথে আমার সন্তানকে কিভাবে অভিযোজিত করতে পারি? আমি আশরাফ স্যারের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। উনি বলেছেন সামাজিক চিন্তাধারার সাথে আমার সন্তানকে আমরা কিভাবে অভিযোজিত করতে পারি। এটা কি সামাজিক চিন্তাধারার সাথে আমি অভিযোজিত করব, নাকি বাবা হিসেবে আমি গাইডেন্স দিব? সামাজিক সমস্ত চিন্তা ভাবনা ভালো তো নাও হইতে পারে। বিষয়টা আশরাফ স্যার কিভাবে মূল্যায়ন করবেন যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আমাদের সমাজ নিয়ে তো আমরা বাস করি। আমাদের সমাজটা যদি ভালো থাকে, হ্যাঁ সমাজটা যদি সুস্থ হয়, তাহলে আমরা সুস্থ হব, সন্তানরা সুস্থ হয়ে বেড়ে উঠবে। সমাজটা অবশ্যই আমাদের নিয়ে ভাবতে হবে। সমাজে যে কোনো কর্মকাণ্ড যদি পজিটিভ হয়, অবশ্যই আমাদের পার্টিসিপেট থাকা দরকার। যেমন আমি সমাজে এখনো যদি কেউ আমাদের আশেপাশে ছেলে পেলে যদি কোনো খেলাধুলার উদ্যোগ নেয়, আমি ব্যক্তিগতভাবে আমার শেয়ার করি। আমি হইচই ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট আমি গত দীর্ঘদিন যাবত আমি পরিচালনা করি প্রতি বছরই। আগে
সমাজে যারা মুরব্বী আছে, ইয়াং জেনারেশন আছে, মা বোনরা আছে, তাদেরকে ইনক্লুড করে আমি কিন্তু প্রায় দীর্ঘদিন যাবৎ কিছু ক্রীড়া অনুষ্ঠান আমি ব্যক্তিগত ফান্ড থেকে পরিচালনা করে থাকি। এটা 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 সমাজের, আমার সমাজের দায়বদ্ধতা থেকে করে থাকি। আমি শুধু এই নিজেকে নিয়ে ভাবনা, এটা এটা বলবা মানে কি বলে অসুস্থ চিন্তাধারা। হ্যাঁ, আমার সমাজের যারা আছে সকলকে নিয়ে, আমার চাচা, আমি মনে করি আত্মীয়রা আমার বিপদ আপদে কিন্তু প্রতিবেশীর আগে এগিয়ে আসবে, আমাদের সমাজ এগিয়ে আসবে আমার বিপদ আপদে। প্রতিবেশীর সাথে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমি যেটা বলছিলাম, আমি গত দীর্ঘদিন যাবৎ এই থিমটা, আমি পজিটিভটা নেগেটিভ আপনারা বিচার করবেন। আমি নিজের ব্যক্তিগত ফান্ড থেকে আগে ফুটবল খেলা পরিচালনা করতাম। যে সমাজে যারা মনে করেন যারা ভালো খেলোয়াড়, বিবাহিত অবিবাহিত, বা আমাদের যারা স্টাফ, একটা স্কুলের শিক্ষক, হ্যাঁ, বা আমরা গত বছরে আমি ব্যক্তিগতভাবে হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করছিলাম উপজেলা আমাদের মাঠে। তো সেখানে যারা খেলোয়াড় আছে, হ্যাঁ, সে একবারে ইয়াং থেকে শুরু করে বয়স্ক যারা আছে, একবারে মানে 15 বছর থেকে শুরু করে 50-60 বছর যারা আমরা খেলামতি মানুষ, এরা আমরা ওই আলাদা গ্রুপিং করে খেলা ছাড়ছিলাম। খেলা ছেড়ে আমরা যে সকলে যারা খেলামতি এবং গার্ডিয়ান যারা আছে, সকলে একসাথে একত্রিত হয়ে আমরা বেশ এনজয় করি। কি হবে, যারা মুরব্বী আছে ওদের আমাদের ফাইনাল খেলার আগ দিয়ে মুরব্বীদের তো ওই যে আপনার পুরুষ যারা এদের লাঠি খেলা দিলাম। হ্যাঁ, খুব মুরব্বীরা খুব এনজয় করে, মাজায় গামছা বেঁধে খুব লাঠি ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে। মহিলারা সমাজে যারা বালিশ খেলা দিলাম। হ্যাঁ, ইয়াং জেনারেশন যারা আছে ওদের এত আরেকটা দৌড় দিলাম। এভাবে সুন্দরভাবে খেলা, সকল সমাজকে নিয়ে সুন্দরভাবে একটা এই যে বিষয় এই চর্চাগুলো অনেকটা কমে গেছে। কিন্তু আমি মনে করি এই ধরনের পজিটিভ যে চর্চাগুলো আছে, এগুলো আমাদের যারা সামর্থ্যবান আছে, আমার সামর্থ্যবানরাও কিন্তু এগিয়ে আসে না। কেমন যেন তারা ওই পকেটে পয়সা ঢুকলে পকেট থেকে পয়সা বেরোতে চায় না। কিন্তু আপনার আপনার যদি বেশি সামথিং কিছু যদি আপনার সামর্থ্যবানরা এগিয়ে আসেন, তাহলে কিন্তু ছেলেপেলেরা গুলা বিপথে যেতে পারে না। কেন আপনার এই যে বলে না, মাদককে নাও খেলাধুলায় বারে বল, মাদক ছেলে খেলতে চল। তো শুধু আপনাদের খেলার পরিবেশ যদি না দিতে পারেন সন্তানদেরকে, আপনি যারা আশেপাশে প্রতিবেশী ছেলেপেলেদেরকে, তাহলে তারা তো বিপদে যাওয়ার সম্ভাবনা থাকবেই। আপনাকে ভাবতে হবে ওদের কিভাবে কামব্যাক করানো যায়। তাদের বললাম না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন কোনো কাজ থাকে না, তখন তো নানান ধরনের শয়তান তো আছে, ওয়াসওয়াসা দিয়ে খারাপ বিপদে নিয়ে যাবে। আমরা যদি তাদেরকে একটু ভালো কাজে একটু ব্যস্ততা রাখতে পারেন, হ্যাঁ, খেলাধুলা হোক, একটু সঙ্গীত চর্চা হোক, কেমন। আমি তো ব্যক্তিগতভাবে বললাম না, আমি কোনো ধরনের যদি কোনো পজিটিভ কোনো ইস্যু পাই, আমি কিন্তু চেষ্টা করি। একটা রাস্তা একটু মানে গর্ত হয়ে গেছে, হ্যাঁ, আমি চেষ্টা করি পকেটে অর্থ দিয়ে সেখানে একটু রাবিশ টাবিশ দিয়ে গর্তটা ফিল আপ করতে। এই যে চিন্তা চেতনা, এই মানুষের, আমি তো শুধু বললাম না, ব্যক্তিগত চিন্তা ভাবনা, আমাদের এই যে গ্লোবালাইজেশনের যুগে আমাদের একটা চিন্তা চেতনা একটু ব্রড করার দরকার। আমাদের পৃথিবীটা কিভাবে সুন্দর করা দরকার, আমাদের সমাজটা কিভাবে সুন্দর হয়, দেশটা কিভাবে সুন্দর হয়। যার যে কর্নার থেকে আমার ক্ষুদ্র একটা আমি মানুষ, প্রত্যেকে কিন্তু ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর আছে। সকলে যদি যার যার অবস্থান থেকে যদি পজিটিভ একটা পদক্ষেপ নিই, সমাজটা কিন্তু অটোমেটিক্যালি মানে ভালো হতে বাধ্য। তখন দেখা যাচ্ছে নেগেটিভটা বিদায় নিবে। কিন্তু আমাদের এই পজিটিভ চিন্তা ভাবনা আমাদের অনেক কমে গেছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলি, আমি ছোটবেলা থেকেই আপনি একটা গাছের পাতাও ছিঁড়তাম না অপ্রয়োজনে। কারণ গাছের পাতা অপ্রয়োজনে ছিঁড়লে গাছেরও জীবন আছে, এই চিন্তা, গাছেরও জীবন আছে, জগদীশ চন্দ্র বসু বলছে। তো এই যে আমি কেন একটা অপ্রয়োজনীয় একটা জিনিসকে ব্যথা দেবো। আমি প্রয়োজনে আমি কিন্তু গাড়ি ড্রাইভ করি, আমি নিজে বাইকও চালাই, প্রাইভেট গাড়ি চালাই। কখনো সামনে যদি একটা ব্যাংকও দাঁড়ায়, ব্যাংক যদি পরে, আমি ব্যাংকটাকে সেভ করি, তাকে বাঁচাতে, সে আল্লাহর সৃষ্টি, তাকে বাঁচাতে হবে। এই চিন্তা চেতনা আপনার থাকতে হবে। তাহলে এবার আপনার দেখা যাচ্ছে যে এই দুনিয়াতে ওই যে আপনার দ্বারা কষ্ট পায়, সে কিন্তু বদদোয়া করে। হ্যাঁ, আপনার হয়তো একটা কথা এই যে বলে না, যে আপনার এই তলোয়ারের আঘাত এক সময় শুকায় যায়, কিন্তু জিবার আঘাত শুকায় না। আপনি যখন অনেক সময় কাউকে দেখাচ্ছে আপনার ডন কেয়ার করে কথা বললেন, সে কিন্তু মনে অনেক কষ্ট পায়। হ্যাঁ, এই যে আপনি সারাদিনে যা করলেন, আপনি কিন্তু রাত্রেবেলা ঘুমানোর আগে ভাববেন যে আপনার দ্বারা কেউ মনে ব্যথা হয়েছে কিনা। যদি ব্যথা পেয়ে থাকে ক্ষমা চেয়ে নিবেন।
এবং যাতে সামনে কেউ ব্যথা না পায়, এই যে চিন্তা চেতনা আমাদের থাকা দরকার। কারণ আপনি তো কখন মারা যাবেন কেউ বলতে পারে না। আপনি যদি মারা যান ওই রাত্রে যে ঘুমালেন, এটা আপনার শেষ ঘুম হবে না, কেউ বলতে পারে? পরে তো তার থেকে ক্ষমা চাইতে পারবেন না। আমার বাবা আহ অত্যন্ত নিরীহ মানুষ ছিল। আমার বাবা 3 বছর আগে আমি বলেছি, আমার বাবা অত্যন্ত মহব্বত করতাম। উনি উনি রাত্রে বেলা ঘুমিয়ে আছেন, হ্যাঁ, 70+ বয়স, কোনো অসুখ বিসুখ ছিল না। আল্লাহর ইচ্ছা রাতের বেলা ঘুমিয়ে আছে, সকালে দেখি যে তিনি আর নাই, তার কোনো অসুখ বিসুখ নাই। তো আমাদের এরকম অনেকে যাচ্ছি, কে কোন সময় আমাদের মারা যাবো কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমাকে সবসময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের এই যে আমি যেটা আপনার এক ভাই প্রশ্ন করলেন, সমাজের অবশ্যই আমাদের দায়বদ্ধতা আছে। সমাজের পজিটিভ যে কালচার গুলা, এগুলো আমাদের করতে হবে। এবং সমাজের ছেলে পেলে যারা মানে বকে না যায়, এটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। যদি বকে যাওয়ার একটা আমি দেখছি, আমার প্রতিবেশী, আমার একটা প্রতিবেশী ভাইয়ের ছেলে আছে, সে ছেলেটা অনেক সময় একটু বিপদে যায়, বিড়ি সিগারেট খাইতে চায়, বা বিড়ি সিগারেট যে কোনো নেশাতে একবারে ধরে না, গাঁজা বা ফেন্সিডিল বা আদার্স হিরোইন একবারে, কিন্তু প্রথমে কিন্তু বিড়ি সিগারেট, তারপরে আদার্স, তারপর আরো এভাবে কিন্তু যায়। তো আপনার যদি এরকম চোখে পড়ে, তাহলে আপনাকে হাত বুলাই দিবেন, প্রথমে তার গার্ডিয়ানকে ডাকবেন, প্রথমে বাসায় যাবেন, বাসায় গিয়ে একটু সে তাকে যদি একটু যদি আপনার চেষ্টাতে সে যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনাকে আজীবন তারা মনে করবে, আল্লাহ খুশি হবে। এই জন্য আমি মনে করি আপনাকে অবশ্যই পজিটিভ সবসময় থিঙ্কিং কে আগাইতে হবে। জাকির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার কাজ করেছেন। আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন, আমরা এই শেষের দিকে সুন্দর একটা প্রশ্ন পেয়েছি। আবুল কাহার ভাই বলেছেন, বাবা মার কাছে সন্তান এত আদরের, কিন্তু কখনো কখনো সন্দেহ করে কেন, ফলে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়, এর সমাধান কি? অর্থাৎ সন্তান সন্দেহ হয়ে যায়, সন্দেহ করলে দূরত্ব তৈরি হয়, এ কি সমাধান হতে পারে? আশরাফ ভাই, আপনি যদি আলোকপাত করেন। ধন্যবাদ। সন্দেহ তো আসলে প্রথমে তো আসলে আমরা সন্দেহ করি, সন্দেহ তো এমনি করে না। কোনো হয়তো কার থেকে শুনছে অথবা কোনো দেখছে, হ্যাঁ, দেখার পরে সন্দেহ হয়েছে, সন্দেহ তো হওয়ার পরে তখন তো এক পর্যায়ে সেটা প্রুভ হয়ে যায়। তো প্রথমে তো একবারে বললাম না, একটা মা ছেলে বা একটা সন্তান কিন্তু প্রথমেই খারাপ হয়ে যায় না, প্রথমে স্টেপ বাই স্টেপ। এখন সন্দেহ যেটা আমরা করি, সেটা অবশ্যই আমাকে প্রুভ করতে হবে যে আসলে কি সঠিক কিনা। হ্যাঁ, আমি একটা কথা বলি যে আমার একটা ছেলে হয়তো সিগারেট নিয়ে যাচ্ছে, এখন আমরা গিয়েই তাকে কি যদি বলি, দেখ তুমি কেন সিগারেট খাও, তুমি বেয়াদব, এই সেই বকা শুরু করে দিলাম, কিন্তু সে তো সিগারেট নিয়ে যাচ্ছে, তার হয়তো অন্য কেউ বলেছে, সেজন্য হয়তো সিগারেট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু ধূমপান করি না, আমি ধূমপান অত্যন্ত অপছন্দ করি, এবং ছোটবেলা থেকে কখনো ধূমপান আমি করি নাই। কিন্তু আমার বাবা কিন্তু ধূমপায়ী ছিল, আমার বাবা খুব ধূমপান করতো, আমরা খুব চেষ্টা করতাম বাবা ধূমপান ছাড়াতে পারি নাই। কিন্তু আমি কর্মজীবনে গিয়ে বাবাকে খুশি করার জন্য মাঝে মাঝে আমি যখন দেখতাম ছাড়াতে পারতেছি না, কিন্তু বাবার মুখে হাসি ফোটানোর জন্য মাঝে মাঝে সিগারেটের প্যাকেট এক দিন আমি কিনে বাবাকে দিতাম, একটা উদ্দেশ্যে বাবার মুখে হাসি ফোটানোর জন্য। বাবা এই যে এটা সেটা দিলে পারে যা না, একটা সিগারেটের আমি দেখতাম, একটা সিগারেটের প্যাকেট পেলে মহা খুশি। তার মানে এখন আমাকে কেউ দেখলো আমি সিগারেট দোকান থেকে নিয়ে যাচ্ছে, আমি কি সিগারেট কখনো খেয়েছি? আমি তো নিয়ে যাচ্ছি আরেকজনের জন্য। তো এরকম সন্দেহ করে আমি বকাঝকা দিব না, আগে আমরা দেখবো যে আসলে যেটা সন্দেহ করছি সেটা সঠিক কিনা। সন্দেহ করছি কি আপনার হয়তো কিছু দেখছি সন্দেহজনক ভাবে, অথবা কেউ কোনো ইনফরমেশন দিছে, সেটা সঠিক কিনা সেটা অবশ্যই সন্তানকে আগে খোলামেলা, আমার সন্তানের সাথে সম্পর্ক থাকতে হবে, ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে হবে, সন্তানকে ফ্রেন্ডলি খোলামেলা আলাপ করতে হবে। বাবা, এই বিষয়ে তুমি আমরা এই সন্দেহ করছি, তুমি এই করছো, কথাটা সঠিক কিনা। সন্তান অবশ্যই খোলামেলা জবাব দিবে। সন্তান অবশ্যই যদি সে যেটা সন্দেহ করছে সেটা যদি ঠিকও হয়, সন্তান একটু মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমরা ওই সন্তানের কথা শুনেও বসে থাকবো না, আমরা মনিটরিং করবো, অবজার্ভ করবো। আর বাবার অনেক সময় সন্তানকে অন্ধবিশ্বাস করে বসে থাকে, সেটা করা যাবে না। আজকে সন্তানরা এতই ধূর্ত ডিজিটাল যুগে,
হ্যাঁ, ওরা দেখা যাচ্ছে মিথ্যাকে সত্যের মতো করে বানায় বলে, আমি দেখছি। সুতরাং আমাকে ওদের ওদের গাইড করতে হলে আমাকে ওর থেকে সুপার ট্যালেন্ট হতে হবে। হ্যাঁ, সুপার আমার এজন্য আমি মনে করি আমাদের ওই অবজার্ভ করে শুধু সন্তানের বকাঝকা করলে ভালোবাসতে হবে, শাসন করতে হবে, আদরও করতে হবে। আজকাল কেমন যেন গার্ডিয়ানরা বা এড়িয়ে চলে, যে আমি ওরা ওভারলুকিং করে যে কোনো বিষয়, ও নষ্ট হয়ে হোক গা। হ্যাঁ, এই এই চিন্তা চেতনা এটা করা যাবে না। শাসন কে করে, যে চাই যে ভালো হোক, প্রথমে বুঝায় কাউন্সিলিং করে হবে না, তখন প্রয়োজন শাসন করে একটা দায়িত্ব নিয়ে একটা কাছে একটা বকাঝকা করতে চাই, সেটা যদি প্রয়োজনে আমাদের করতে হবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। চমৎকার আলোকপাত করেছেন। আমরা অনেক চমৎকার এবং প্রায় 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে দিছি, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে কাজী মুনির রশিদ ভাই চমৎকার ভাবে যুক্ত আছেন, এনগেজ আছেন। উনি শেষ পর্যায়ে আরেকটা কমেন্টস করেছেন সুন্দর করে। উনি জানতে চেয়েছেন বা উনি বোঝাতে চেয়েছেন যে বাবা মা হিসেবে সন্তানের সাথে অ্যাসোসিয়েশনটাকে বাড়াইতে হবে, বাবা মা এবং সন্তানের এনগেজমেন্ট বাড়াইতে হবে, বাবা মা সন্তানকে অনেক বেশি সময় দিতে হবে। ডেফিনেটলি মুনির ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ইমতাজ আলী, আপনার কাছে একদম শেষ কথা হিসেবে সমস্ত বাবা মার উদ্দেশ্যে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এবং আমি বলে আপনি শেষ করবেন, আমি আস্তে আস্তে শেষ করবো। ইমতাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বশেষ কথা হিসেবে আজকে কি বলতে চান? ধন্যবাদ ভাইয়া। সর্বশেষ কথা যে আমাদের যারা দর্শক এবং যারা শ্রোতা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গ্রুপটাকে অনুপ্রাণিত করার জন্য। আর এর থেকে শিক্ষা নিতে হবে যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম, আমি যে ভুলটুকু করছি এটুকু যাতে নেক্সটে এরা মানে পরের প্রজন্মগুলো না করতে পারে। এবং যে বিষয়গুলো আমি মনে করছি যে না ভালো, এখান থেকে আমি কিছু শিখছি, কিছু মোটিভেশন নিতে পারছি, এগুলা প্রয়োগ করি, দেখা যাক না একটু পরিবর্তন করতে পারি কিনা, সমাজটা পরিবর্তন হয় কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি একদম আশরাফ স্যারের কাছে যাব। সর্বশেষ সবার উদ্দেশ্যে কি বলতে চান স্যার? আজকে আপনি সুন্দর আলোচনা করেছেন, শেষ কথা কি বলতে চান? আমি প্রথমে মানে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের ভালো রাখছে, সুস্থ রাখছে। আর জাকির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। জাকির ভাই আসলে সুপার ট্যালেন্ট মানুষ, ওনার কথাবার্তা, ওনার জ্ঞান অত্যন্ত সুন্দর, উপস্থাপনা আমি মুগ্ধ বলা যায়। এবং আমি মনে করি যারা এই প্রোগ্রামগুলো দেখে তারা অনেক ভুল বুঝতে পারে, তাদের কারেকশনের সুযোগ পায়, এবং তারা যদি এখান থেকে শিক্ষা নেয়, আমার মনে করি সমাজটা আলোকিত হবে, দেশটা আলোকিত হবে, আমার নিজের আলোকিত হব, আমরা ইহকালে শান্তি পাবো, আমরা পরকালে শান্তি পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে শুভরাত্রি, আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আশরাফ স্যারকে। উনি ওনার প্রচন্ড ব্যস্ততার মাঝে, এবং উনি যেহেতু ডক্টর, ওনাকে প্রচুর ফন্ড রিসিভ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, এবং আমরা সত্যি বিমোহিত ওনার মতো একজন মানুষকে আমাদের এলাকায় আমাদের জনগণের সেবা করার জন্য পেয়েছি। সৃষ্টিকর্তা ডেফিনেটলি ওনার পরিবার এবং ওনার সন্তানদেরকে অনেক অনেক কিছু দান করবেন, এবং জাযাকাল্লাহ উনি এই দুনিয়ায় এবং পরের দুনিয়ায় পাবেন। আমরা আশা করছি যে ওনার আরো দীর্ঘায়ু হবে, উনি আরো বেশি মানুষের জন্য কাজ করতে পারবেন, এবং আমাদের এই প্ল্যাটফর্মকে উনি যেভাবে এনকারেজ করছেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের চরিত্রের ভিতরে পরিবর্তন নিয়ে আসতে পারবো, এবং সুন্দর একটা পরিবার, সুন্দর একটা কমিউনিটি, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ, সুন্দর একটা পৃথিবী আমরা আগামী প্রজন্ম হিসেবে পাবো। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, নানান প্রশ্ন, মতামত, কমেন্টস করে আমাদেরকে এনকারেজ করেছেন, আমাদের আলোচনাটাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে নানান ভাবে আলোচনার খোরাক জুগিয়েছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, অভিনন্দন এবং ধন্যবাদ। প্রতিদিন রাত 10টায় বোকা বাবা পেজের মাই ফাদার মাই হিরো, অর্থাৎ আমরা বাবা হিসেবে এমন একজন রোল প্লে করতে চাই, আমার সন্তান যেন প্রকৃত পক্ষেই আমাকে হিরো মনে করেন, আমার চরিত্রের ভিতরে যেন পজিটিভ, আমার চরিত্রের ভিতরে যেন পরিপূর্ণ জীবনের একটা বোধ থাকে, যে জীবনটা 1000 বছরের জীবন। আমার সন্তান যেন আমাকে ফলো করলেই তার জীবনের সমস্ত পরিপূর্ণতা পেয়ে যায়। তো বাবা হিসাবে আমাকে সেই দায়িত্ব নিতে হবে, শুধু আমার না, আমার সন্তানের না, সারা পৃথিবীর সন্তানের। এবং আমার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য সমস্ত বাবাদেরকে এনকারেজ করতে হবে, এনলাইটেন করতে হবে, আলোকিত করতে হবে। আমার সন্তান যেন সমস্ত বাবাদের টেক কেয়ারে বড় হয়,
আমি যেন সমস্ত পৃথিবীর সন্তানদেরকে টেক কেয়ার করতে পারি। আমাদের একটাই প্রত্যাশা, প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়, এবং এই সম্পর্কগুলো এমন হোক পিতামাতা যেন সন্তানের কাছে হয় জান্নাত, এবং সন্তানগুলো যেন হয় পিতামাতার চক্ষু শীতলকারী। এই কামনা করে সকল পরিবারের সুন্দর, সকল মানুষের সুন্দর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর দিন কামনা করে আগামীকাল রাত 10টায় আবারও আমাদের এই আড্ডা দেখার আমন্ত্রণ জানিয়ে বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডা আমি জাকির আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ আশরাফ স্যার, আল্লাহ হাফেজ ইমতাজ ভাই।